নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। অনায়াসে এই অনুষ্ঠানের নাম দেয় যেটা ব্রিগেডের বার্তা। আপনারা জানেন ৩০-৫-৯ তিনটে রাজনৈতিক শক্তির তিনটে বড় বড় ব্রিগেড। প্রথমেই শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড। কি সেই ব্রিগেডের বার্তা? এইবার সত্যি সত্যি কি চতুর্মুখী লড়াই হবে রাজ্যে? মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছেন ৪২টা আসনে একা লড়বে তৃণমূল, সেই আবেদন, তাকে জেতানোর আবেদন। পাশাপাশি জনগণের কাছে এটাও আবেদন জানিয়েছেন যে জোট বেঁধেছে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি। রাজনৈতিক অঙ্কটা কি কি হতে চলেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে? একলা চলার ডাক নাকি জোটের কোনো সম্ভাবনা রয়েছে কোনো পক্ষে? সেই নিয়ে আমাদের আলোচনা। আমার সঙ্গে একদিকে আছেন রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম, অন্যদিকে আছেন সুমন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক। কিছুক্ষণের মধ্যে বিজেপি নেতা অসীম ঘোষ এখানে উপস্থিত হবেন। আরেকদিকে আছেন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী, আছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান এবং অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়। আমি মূল আলোচনায় যাব, কিন্তু তার আগে দেখে নেব ব্রিগেডের বার্তাটা কি, রাজনৈতিক অঙ্কটা কি। অন্তত ধোঁয়াশা সরিয়ে এখন যতটুকু দেখা যাচ্ছে কি ছবি ফুটে উঠছে দেখুন। ৪২টার মধ্যে ৪২টা সিটকেই টার্গেট করতে হয়। আমরা মাথা নত করতে জানি না, আমরা মানুষের কাছে যাব। একটা সিটও দেখে রাখবেন, যদি ওরা পায় ওরা কিন্তু বাংলার সর্বনাশ করবে। ব্রিগেড সমাবেশ থেকে মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন লোকসভা নির্বাচনে রাজ্যে একাই লড়তে চলেছে তৃণমূল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের এমনটাই মত। আর শেষ পর্যন্ত যদি এমনটা হয় তাহলে দল গঠনের পর এই প্রথম লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনে একা লড়বে তৃণমূল। এর আগে প্রতিটি বড় নির্বাচনে কংগ্রেস কিংবা বিজেপি কোনো একটি দলের সঙ্গে জোট বেঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৮ ও ৯৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল তৃণমূল। ২০০১ সালে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়ে তারা। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে ফের বিজেপির হাত ধরে তৃণমূল। ২০০৬-এর বিধানসভা নির্বাচনেও বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেই বিধানসভা ভোটে লড়াই করে তৃণমূল কংগ্রেস। ২০০৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হয় তৃণমূলের। ২০১১ সালেও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই বিধানসভা নির্বাচনে লড়ে তারা। কিন্তু ২০১৪ লোকসভা নির্বাচনে যদি শেষ পর্যন্ত একা লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে দীর্ঘদিন বাদে রাজ্যে কোনো বড় নির্বাচনে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। আর তার ফল কি হয়, ভোট কাটাকাটির ফলে কি বদলে যাবে সমীকরণ? এসব প্রশ্নের উত্তর মিলবে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই। এবিপি আনন্দ। ফিরহাদ হাকিমের কাছে প্রথমে যাব। ৯৮ সালে ভূমিষ্ঠ হওয়ার পর তৃণমূল কংগ্রেস এই প্রথম লোকসভা বা বিধানসভায় সম্পূর্ণ একা লড়বে, অন্তত এখনো পর্যন্ত ছবিটা যেরকম। কংগ্রেস এ রাজ্যের শক্তি এবং খুব খারাপ সময় ৪% থেকে ১২% ভোট কংগ্রেসের কাছে থাকে। কিছুটা তো ভোট কাটবে, সেটা তো সিপিএম এর সুবিধা হয়ে যাবে। এখন যা অবস্থা, আমরা কিছুদিন আগে পঞ্চায়েত করলাম, আমরা পৌরসভার নির্বাচনগুলো করলাম, বিধানসভার উপনির্বাচন করেছি, লোকসভা করেছি হাওড়ায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু এখন একটা তৃণমূলের পক্ষে একটা কমিটেড। আগে একটা সত্যি ফ্যাক্টর ছিল, আগে একটা সিপিএম অনেকটা ভোট ক্যারি করত। কংগ্রেসের সাথে আমরা এক সময় মানে রিসেন্ট পাস্টে করেছি, কংগ্রেস থেকে আমরা সবাই একসময় কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে বেরিয়ে এসে করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা শক্তি তখন ছিল যেখানে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের নিজের একটা ভোট ব্যাংক ছিল, আর কংগ্রেসের একটা ছোট হলেও একটা ভোট ব্যাংক ছিল, কিন্তু সিপিএমেরও একটা ভোট ব্যাংক ছিল। এখন রিসেন্ট ইলেকশনগুলোতে যা পাওয়া যাচ্ছে তাতে আস্তে আস্তে সিপিএমের কিন্তু ভোট ব্যাংকে বড় একটা ভাঙন ধরেছে। সেই সিপিএমের ভোট ব্যাংক যখন ভেঙে যাচ্ছে, তখন আমরা যারা ডিস্ট্রিক্টে যাই রেগুলারলি যা ফিল করতে পারছি, তাতে কিন্তু এখন মানুষ কিন্তু আর ওই 2%, 4%, 6%, 10%-এর এই হিসেবে যাচ্ছেন না। এখন একটা মানুষ কিন্তু কমিটেড একদিকে হয়ে গেছে। আমি এখানে একটা ফিগার দেবো, সেটা হচ্ছে আপনি ঠিকই বলেছেন যে ৩৮% কমতে কমতে সিপিএম এর ভোট এসছে, বামফ্রন্টের ভোট হয়েছে। প্রথম কথা, পঞ্চায়েত ভোটেও ৩৮%, অর্থাৎ ৩৮% শেষ নির্বাচন অবধি রয়ে গেছে, ১ নম্বর। ২ হচ্ছে এই যে বামফ্রন্টের ক্ষয়, এটা কি 47 থেকে
হ্যাঁ 47 থেকে 38, ফাইন। কিন্তু এই ক্ষয় এর পুরোটাই যে তৃণমূল কংগ্রেসে যাবে এর কি গ্যারান্টি? মানে আমি বলছি কংগ্রেসে যেতে পারে, বিজেপিতে যেতে পারে, গোটা দেশেই নাকি মোদি হাওয়া। আপনি যদি রিসেন্ট ইলেকশনগুলো দেখেন, আস্তে আস্তে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে যত এগোচ্ছে, যত আমরা পুরনো দল হচ্ছে, 98-এ আমাদের জন্ম, যত পুরনো দল হচ্ছে আস্তে আস্তে কিন্তু ভোটের পার্সেন্টেজ, কারণ সিপিএম এর সাথে সত্যিকারের লড়াই বাংলার মানুষ চেয়েছিল যে একটা দল করুক। আমরা প্রথমে কংগ্রেসে থেকে চেয়েছি, কংগ্রেসে আমরা 21শে জুলাই করেছি, আমরা মান্নানদা, আমরা সবাই একসাথে মিলে আমরা চেয়েছিলাম, কিন্তু অনেকগুলো কারণে আমাদের সেই লড়াই করতে দেওয়া হয়নি। তারপর আমরা তৃণমূল কংগ্রেস করতে বাধ্য হই। তৃণমূল কংগ্রেস করে যখন আমরা দেখলাম যে কংগ্রেস সিপিএম এর জোট রয়েছে, তখন আমরা একটা সময় ছিল যখন আমরা অটল বিহারী সরকারে ছিলাম, তার পরবর্তীকালে আবার আমরা চেষ্টা করেছিলাম যে কিভাবে করি, যেহেতু সিপিএম এর তখনও 47% ভোট ব্যাংক ছিল, আমরা কংগ্রেসের সাথে গিয়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কংগ্রেসেরও একটা বড় ধস নেমে গেছে, একটা বড় পার্সেন্টেজ অফ ভোট কংগ্রেসের কাছ থেকে চলে গেছে। সিপিএম এর ভোট তো চলেই গেছে। ন্যাচারালি এখন যদি আমরা কংগ্রেসের সাথে জোট বাঁধি, তাহলে এটা আমাদের পক্ষে একটা বড় বার্ডেন হবে, মানে লাইবিলিটি হয়ে গেছে, লাইবিলিটিস হয়ে যাবে। বাবা, এই পর্যায়ে তোমার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মোদি দাঙ্গার মুখ নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় কাল বললেন, এত দেরি করে বললেন কেন? সিপিএম এই যে প্রচার যে তৃণমূল আর বিজেপির একটা জোট হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য সেদিনই জনসভায় বলেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য কি বলছেন বাংলার মানুষ কিন্তু দেরি হয়নি, না, দেরি হয়নি। তার কারণ হচ্ছে যে কখনোই আমরা বিজেপির সাথে ওই সময়ের পর থেকে কখনোই আমরা বিজেপির সাথে গাঁটছড়া বাঁধিনি। আমরা 2009-এর ইলেকশনে কংগ্রেসের সাথে ছিলাম, 2011 ইলেকশন আমরা জোটে ছিলাম, কিন্তু কখনোই তারপর থেকে 2005 এবং 2006-এর পর থেকে আমরা কখনোই বিজেপির সাথে কোনো রকম সম্পর্ক রাখিনি। সুতরাং বুদ্ধবাবু নিশ্চিতভাবে বলছে তাদের ভোট ব্যাংক ফিরে পাওয়ার জন্য, কিছুটা মুসলিম সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য, কিন্তু মানুষ বাস্তব জানে যে এটা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না, আর এটা সম্ভব নয় এখন। কিন্তু এইখানে আমি একটু কাউন্টার করব, সেটা হচ্ছে যে 2002-এ দাঙ্গা হয়েছে, 2004-এ আপনারা বিজেপির সঙ্গে ছিলেন, 2006 বিধানসভা নির্বাচনে ছিলেন, নেতৃত্বে অটল বিহারী বাজপেয়ী। আজকে নেতৃত্বে কে? যে দাঙ্গার মুখ সে। আচ্ছা, আজকে কোয়ালিটেটিভ ডিফারেন্স, ফাইন ফাইন। আমি সেকেন্ড আমি বলি, সেকেন্ড হচ্ছে যে এখনো আমি আপনাকে বলে দিই যে বিজেপি যতই চেষ্টা করুক, বিজেপিও ওই ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছতে পারবে না। 272-এর কাছাকাছি, 272 কেন, আমি বলছি 200 ফিগারেও পৌঁছতে পারবে না বিজেপি, কোনো চান্স নেই। হ্যাঁ, নিশ্চিতভাবে কংগ্রেস যে এই যে করাপশনের ইস্যুতে, কংগ্রেসের তেল বাড়ার ইস্যুতে, জনবিরোধী ইস্যুতে কংগ্রেস একেবারে তলানিতে থেকেছে, কিন্তু তার পুরো ফায়দা বিজেপি নিতে পারবে না। বাংলার মানুষ তো কখনোই সাম্প্রদায়িক শক্তিকে দেননি, বিশেষ করে মোদি একটা সাম্প্রদায়িক মুখ হয়ে দাঁড়িয়েছে, সুতরাং তাকে কখনোই সাপোর্ট করেনি। এখন বাংলার মানুষের কাছে এবং ভারতবর্ষের প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস ইজ দি অনলি অল্টারনেটিভ। আঞ্চলিক জল মিলে আমরা একটা ফেডারেল ফ্রন্ট করব, এটাই ফাইন। আমি বিস্তারিত ফেডারেল ফ্রন্টে আলোচনায় আসবো। শ্রমিকদের কাছে যাবো। শ্রমিকদা, এই যে বলছিলেন যে মোদি মমতা প্যাক্ট হয়েছে, একদিন না একদিন সামনে আসবে, এবার কি কথা ফিরিয়ে নেবেন? একেবারে সাম্প্রদায়িক মুখ, দাঙ্গার মুখ বলা হচ্ছে নরেন্দ্র মোদীকে। দেখা যাবে আরেকটু এগোক, তার কারণ হাওড়ায় সম্প্রতি এই যে একটা কথা এখানে আসছে যে তৃণমূল নাকি সম্প্রতি নির্বাচনগুলো একা লড়েছে, একা লড়েনি। হাওড়ার যে লোকসভার উপনির্বাচন হলো বিজেপির ট্যাসিট সাপোর্টেই লড়েছে। বিজেপি যদি ওখানে লড়তো তাহলে হাওড়া সিটটা তৃণমূলের পক্ষে। একটা অন রেকর্ড একটা কথা, এক সেকেন্ড, একটা কথা অন রেকর্ড বলি। হাওড়াতে এও প্রমাণ আছে, একটা ইলেকশনে সিপিএম এবং বিজেপি টাকার লেনদেন করেছে। বিজেপি ডাইরেক্টলি প্যাডে লিখেছে সিপিএম এর ওখানকার লোকাল পার্টি অফিসে যে আমার এই ভোটটাকে ট্রান্সফার করার জন্য, অন রেকর্ড বলছি, রেকর্ড করো, ট্রান্সফার করার জন্যে আমাদের এত টাকা লাগবে, এবং সেই টাকা বিজেপি অফিসিয়ালি রিসিট করে দিয়েছে। ওখানকার লোকাল বিজেপি, সিপিএম এবং বিজেপির লেনদেন হয়েছে। ফলে হাওড়ার যে লোকসভার উপনির্বাচন, সেই উপনির্বাচনে একদম সরাসরি তৃণমূল এবং বিজেপি একসাথেই লড়েছিল। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল একা লড়েনি, পঞ্চায়েত নির্বাচনেও তার সঙ্গে পুলিশ প্রশাসন আর দুর্বৃত্ত, তাদের যে গাঁটছড়া ছিল, তারা মূলত পঞ্চায়েত নির্বাচন লড়েছে। এই নির্বাচন ওরা একা লড়বেন বলছেন,
সেটা তো যে কোনো রাজনৈতিক দলের সুমিত, ওই নিজস্ব পুরনো একটা আছে না, নাচতে না জানলে আমি উঠোন বেঁকা। আমি একটা কথাটা শেষ করে, আমি কিন্তু কোনো কথা বলিনি মাঝখানে। আচ্ছা বলুন। সেটা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনেও সে একা লড়েনি। আমি আগেও বললাম যে পুলিশ এবং দুর্বৃত্তদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত নির্বাচন লড়েছে। এই নির্বাচন ওরা একা লড়বেন কিনা এটা ওদের রাজনৈতিক সিদ্ধান্ত। তবে অতীতের ইতিহাস, এই যে কথা বলা হলো যে গুজরাটে দাঙ্গার পর থেকে আমরা বিজেপির সাথে নেই, 2002 সালে যে দাঙ্গার পরেও কিন্তু মোদি যে নির্বাচনে জিতেছিলেন তাতে তৃণমূলের নেত্রী তাকে শুভেচ্ছা জানিয়ে ফুল পাঠিয়েছিলেন। অথচ ভারতবর্ষের আরও অনেক বিধানসভা নির্বাচন হয়েছে যেখানে অনেক মুখ্যমন্ত্রী পুনর্নির্বাচিত বা নতুন করে নির্বাচিত হয়েছেন, তাদের কাউকে কিন্তু উনি ফুল পাঠাননি, মোদিকেই ফুলটা পাঠিয়েছিলেন। এখনো পর্যন্ত এই নির্বাচনে পোস্ট পোলের ক্ষেত্রেও তারা কোনোভাবেই, এখন ভারতবর্ষের রাজনীতিতে একটা খুব ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট দেখবেন, বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে 96-এর পর থেকে 98-এর পর থেকে পোস্ট পোল অ্যালায়েন্স এইটা একটা ইম্পর্টেন্ট ফিচার হিসেবে আত্মপ্রকাশ করছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আত্মপ্রকাশ করছে, নির্বাচনের আগে নয় পরে। এক্ষেত্রেও নিজেদের মায়াবতী মডেল, অনেকে, শুধু মায়াবতী কেন, অনেকের কথাই বলা যায় যারা নির্বাচনের আগে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারপর দেশের বাস্তবতা, এত বড় পার্লামেন্ট, এত বড় দেশ, সব কিছু মিলিয়ে সরকার তৈরির জন্য নানান কারণে তাদের নিজস্ব মত অনুযায়ী তারা চলেছেন। এক্ষেত্রেও পশ্চিমবাংলাতে এমন কোনো পরিকল্পনা হচ্ছে কিনা, তার কারণ এখনই যদি বলা হয় যে আমি বিজেপির সাথে আছি, তাহলে এখানে এতদিন পর্যন্ত যে ধর্মীয় সুশ্রুতি দিয়ে তৃণমূল ভোট করিয়েছে সেই ভোটটা করাতে পারবে না। তাহলে আপাত একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একটা কথা শুধুমাত্র ছুড়ে দিয়ে রেখে দিলাম, তারপর পোস্ট পোল যা তুলে নেওয়া হলো আমার এখান থেকে অসাম্প্রদায়িক ভোট, ধর্মনিরপেক্ষ ভোট, তারপর পোস্ট পোল অ্যালায়েন্সে যাবে কি যাবে না এই বিষয়ে কিন্তু কোনো গ্যারান্টি নেই না। তার কারণ আমি বলছি, আমি নির্দিষ্ট কারণ বলছি। তার কারণ তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তিনি নিজেই বলছেন যেই সরকার করুক না কেন তৃণমূলকে বাদ দিয়ে হবে না। উনি একবারও বলছেন না যে কোনোভাবেই বিজেপির সরকার তৈরি করবার প্রশ্নে তৃণমূলের কোনো ভূমিকা থাকবে না। কথা কিন্তু আমার প্রশ্নটা একদম রাজনীতির প্রশ্ন, যে ধরা যাক পোস্ট পোল সিনারিওতে তৃণমূল কংগ্রেস বিজেপি জোটে গেল, আপনি যে কারণে নাকি আপনার কথা অনুযায়ী এখন যেতে চাইছে না, সেই কারণটা তো 2016-র বিধানসভা নির্বাচন বা তার আগের ছোটখাটো নির্বাচন, তো সেইখানে বিজেপির সঙ্গে গেলে এখন যদি রাজনৈতিক ক্ষতি হয়, নির্বাচনের পরে নির্বাচোত্তর উত্তর পরিস্থিতিতে গেলেও তো একই ক্ষতি হবে। সেই ঝুঁকি কেন নেবে একটা রাজনৈতিক দল? হবে তো, এই ঝুঁকি তো নিয়েছে, নাইনি? 2001 সালে ফিরে আসা হলো পশ্চিমবাংলায়, যেহেতু বিজেপির ভোট নেই সেখানে কংগ্রেসের সঙ্গে জোট করা হলো, এবং বিধানসভা নির্বাচনের 8 মাসের মধ্যে আবার বিজেপিতে ফেরত যাওয়া হলো। এবং কোন সময় ফেরত যাওয়া হলো? যখন গুজরাটের দাঙ্গা সংগঠিত হচ্ছে, যে দাঙ্গার কারণে গোটা বাজপেয়ী সরকার, সেই সরকার নিন্দিত গোটা পৃথিবীতে, এবং মোদির সরকার কার্যত তার প্রত্যক্ষ মদতে সেই দাঙ্গা সংগঠিত হচ্ছে, তখনই কিন্তু তৃণমূল বিজেপিতে ফেরত গেছে। ফলে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তৃণমূলের কোনোদিনই দায়বদ্ধতা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইতে ছিল না এবং থাকবেও না। শুধুমাত্র সুবিধাবাদী কতগুলো ঝোঁক, সেই ঝোঁক থেকে তারা গেছেন। পোস্ট পোল সিনারিওতে শ্রমিকদার আমার মনে হয় যে রাজনীতি না করে, উনি এতদিন পার্লামেন্টে ছিলেন, না করে ওনার ওই করা উচিত ছিল, এই যে পিসি চন্দ্রতে যে বসে না হাত দেখা আর মনৎকার নীতিশ চর্চা করলে বেটার হতো। তার কারণ হচ্ছে না, মানে আপনি যেভাবে বলছেন আমি তো মানি, কিন্তু আপনি যেভাবে বলছেন যে এই হবে, তারপরে ওই করবে, তারপরে ওই করবে, আমরা পরিষ্কারভাবে বলছি আমরা মোদির কোনো রকম, ওটা দাঙ্গার মুখ, তাদের কোনো রকম সমর্থনে আমরা নেই। তাদের পোস্ট পোল, ব্রাই পোল, আফটার পোল, সাইড পোল কোনো ব্যাপারে আমরা নেই। সিপিএম বরং একরকমভাবে এখানে বলে, আবার তারপর যখন সরকার বানানোর ব্যাপার থাকে তখন নিজেরা এবার গিয়ে সামনাসামনি দায়িত্ব নেয় না। সেই যে বলে না আমি চুল বাঁধবো, এই আমার যেমন বনি তেমনি রবে, চুল ভেজাবো না, সেই অবস্থা হয়। দায়িত্ব নিতে ভয় পায়, সামনে যেতে ভয় পায়। আবার নিজেদের ওনার নেতারাই বলে এটা এই ঐতিহাসিক ভুল করে, কিন্তু আমরা কিন্তু সেইভাবে করি না। হ্যাঁ, আমাদের সাথে সিপিএমের লড়াই ছিল, শত্রু আমাদের বন্ধু যখন আমরা ভেবেছিলাম আমরা করেছি,
আমরা ভেবেছি যে সিপিএমের ভোট ব্যাংকে সরাতে গেলে আমাদের মেন টার্গেট সিপিএমের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে আমরা যেটা যখন দরকার হয়েছে আমরা করেছি, তাতে আজকে সিপিএম ক্ষমতাচ্যুত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এখানে আমাদের কোনো ওই যেমন বেনি তেমনি হবে না। আমরা আমাদের বন্ধুরা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, সর্বস্ব আমরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। তখন আপনারা তো করেছে, বুদ্ধবাবু নিজে গিয়ে আডবাণীর সাথে বসে খেয়েছে। মানে ইনি মুখ্যমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে বলে লাভ নেই, অদ্ভুত কথা বলে লাভ নেই, অদ্ভুত কথা বলে লাভ নেই। আমি দ্রুত একবার দেখে দেবো, কালকে ব্রিগেডের সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে পরিবর্তনের ডাক দিয়েছিলেন। 2011-র পরিবর্তনের ডাক দেওয়া হয়েছিল রাজ্য স্তরে, এবার জাতীয় স্তরে। কি বলেছেন দেখুন। বাংলা জয়ের পর তার এবারের লক্ষ্য দিল্লি জয়। কোনো রাগঢাক না করেই বৃহস্পতিবার ব্রিগেড সমাবেশ থেকে সরাসরি তা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্য পূরণে বিশাল ব্রিগেডকে সাক্ষী রেখে দিল্লি চলোর ডাক দিলেন তিনি। কেন দিল্লিতে যেতে চাইছেন এদিন তারও ব্যাখ্যা দিয়েছেন মমতা। তার বক্তব্য, নতুন বাংলা গড়তে, দেশ গড়তে, দেশের মানুষকে সুশাসন দিতে দিল্লির ক্ষমতায় তাদের যেতে হবে। যত বেশি লোকসভা আসনে সিট জেতাবেন তত বাংলার গুরুত্ব, রাজ্যগুলোর গুরুত্ব দিল্লির কাছে বাড়বে, এটা মাথায় রাখবেন। রাজ্যের উন্নয়নের স্বার্থে দিল্লিতে পজিটিভ সরকারের দরকার আছে। দিল্লিতেও পরিবর্তন চাই, দিল্লিতে পরিবর্তন চাই, দিল্লিতে পরিবর্তন চাই। 42টার মধ্যে 42টা সিটকেই টার্গেট করতে হয়। আমরা মাথা নত করতে জানি না, আমরা মানুষের কাছে যাব। ভোটের আগে কংগ্রেস বিজেপির সঙ্গে জোটের সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত উড়িয়ে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এরই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন ভোট পরবর্তী প্রেক্ষাপটেও অকংগ্রেসী অবিজেপি সরকার গঠনই হবে তার মূল লক্ষ্য। তা বোঝাতে তিনি বলেন, কংগ্রেস বিজেপি নয়, তৃণমূলই দেশের বিকল্প। ফেডারেল সিস্টেমকে শক্তিশালী করবার জন্য ফেডারেল ফ্রন্ট তৈরি করার দরকার আছে। কংগ্রেসের বিকল্প বিজেপি নয় এবং বিজেপির বিকল্প কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেস আজকে দেশের বিকল্প, এটা মাথায় রাখবেন। নিজের দিল্লি লক্ষ্যকে বাস্তবায়িত করতে রাজ্যের বাইরেও প্রচারে যাওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আঞ্চলিকতার গণ্ডি ছাড়িয়ে গোটা দেশে তৃণমূলের সংগঠন বিস্তারের ছবি তুলে ধরতে মণিপুর, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের মঞ্চে হাজির করেন মমতা। এবার আমরা বাংলার বাইরেও লড়াই করব। আমি নিজেও বাংলার বাইরে বিভিন্ন জায়গায় এবার প্রচারেও যাব। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন পাখির চোখ দিল্লি এবং ফেডারেল ফ্রন্ট গঠন। তার জন্য দরকার জয়ললিতা, নীতিশ কুমার, নবীন পট্টনায়কের মতো আঞ্চলিক নেতাদের একজোট করা, যারা এখন ইউপিএ বা এনডিএ কোনো জোটেই নেই। আর এই জোটে নেতৃত্ব দিতে গেলে পশ্চিমবঙ্গ থেকে রেকর্ড আসন জিতে তাকে দিল্লি পৌঁছতে হবে। আর তা সক্ষম করতে হলে এই আঞ্চলিক দলগুলিকে একজোট করার ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারবেন তিনি। তৃণমূলের একাংশের মতে সংখ্যায় এগিয়ে থাকলে দিল্লির সরকারে নেতৃত্ব দেওয়াতে এগিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তাদের দাবি, সততা স্বচ্ছতার প্রশ্নে আঞ্চলিক দলগুলির নেতৃত্বের মধ্যে মমতাই এগিয়ে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। পাশাপাশি ব্রিগেডের ময়দান থেকে কংগ্রেসকেও আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন, রাজতন্ত্র ভাঙবেন তো? পাশাপাশি কেন্দ্রীয় দুর্নীতির সরকারও যে চান না, স্পষ্ট করে দিলেন মঞ্চ থেকেই। দেখুন। ভাঙো ভাঙো ভাঙো, দুর্নীতিকে ভাঙো, রাজতন্ত্রকে ভাঙো, স্বৈরাচারীদের ভাঙো, একনায়কতন্ত্রকে ভাঙো। পুরনো শরিকের প্রতি বিন্দুমাত্র নরম মনোভাবের পরিবর্তে তার বিরুদ্ধে আরো আক্রমণাত্মক অবস্থানে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জোট জল্পনা আপাতত উড়িয়ে দিয়ে বৃহস্পতিবার ব্রিগেডের সমাবেশ থেকে নাম না করে গান্ধী পরিবারের রমরমাকে কার্যত রাজতন্ত্র আখ্যা দিলেন তৃণমূল নেত্রী। ডাক দিলেন সেই রাজতন্ত্রের অবসানেরও। দিল্লিতে পরিবর্তন আনবেন তো? দিল্লিতে আপনারা চান রাজতন্ত্রের অবসান হোক?
দুর্নীতির অভিযোগে জেরবার কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে তাদের সেই ক্ষতেই আঘাত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে মোদীকে আক্রমণ করতে গিয়ে যেমন বলেছেন দিল্লিতে দাঙ্গার সরকার চাই না, তেমনি কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন কেন্দ্রে দুর্নীতির সরকার চাই না। আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই দুর্যোগের বিরুদ্ধে। দুর্নীতি হাটাও, দেশ বাঁচাও, এটা হচ্ছে আমাদের স্লোগান। শুধু কেন্দ্র বা কংগ্রেস নয়, ঘুরিয়ে রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন মমতা। সিপিএম, কংগ্রেস আর বিজেপি দর্শনধারী চ্যানেলের সামনে বসছে আর ভাষণ দিচ্ছে আর বলছে আমরাই বিকল্প। রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগকেও এদিন ফের সামনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই 2.5 বছরে অনেক প্রতিহিংসা পরায়ণ আচরণ আমাদের উপর করা হয়েছে। টাকা কেটে নিয়ে দেওয়া হয়েছে, একটা টাকা দেওয়া হচ্ছে না। সিপিএম করেছে ধার দেনা, আর আমাদের সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 4 রাজ্যের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি এবং তারপর লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন জনমত সমীক্ষায় দেশ জুড়ে কংগ্রেস বিরোধী প্রবল হাওয়ারই ইঙ্গিত মিলেছে। এই অবস্থায় ডুবন্ত জাহাজের সওয়ারি না হয়ে বরং কংগ্রেসকে আরো বেশি আক্রমণের কৌশলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে জনসমর্থন তাঁর দিকে আসে। আশা বলেছেন এবিপি আনন্দ, কলকাতা। মানন্দা, লক্ষ্য করুন, দিল্লিতে রাজতন্ত্রের অবসান হোক, অর্থাৎ রাজতন্ত্র চলছে। বিজেপি তো হুবহু এইভাবে নরেন্দ্র মোদী শাহজাদা বলেন রাহুল গান্ধীকে। তো আপনাদের কি বক্তব্য? সত্যি সত্যি যে প্রশ্ন উঠছে, গান্ধী পরিবারে না জন্মগ্রহণ করলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারতেন? গণতান্ত্রিক দেশে যে কোনো লোকের বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার আছে, যে কেউ করতে পারে। কিন্তু কথা হচ্ছে, যারা যখন এইসব প্রশ্নগুলো তোলেন তখন একটা জিনিস হচ্ছে, গান্ধী পরিবারের, শুধু গান্ধী পরিবার বলে নয়, তাদের অবদানটা, 3টে এআইসিসির সভাপতি 3 জন খুন হয়েছে দেশের জন্য। কেউ বাগান ভাঙতে গিয়ে খুন হননি, চুরি করতে গিয়ে খুন হননি, দেশের জন্য প্রাণ দিয়েছেন। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এরা প্রাণ দিয়েছেন, এবং মহাত্মা গান্ধী, গান্ধী পরিবারের না হলেও মহাত্মা গান্ধী প্রাণ দিয়েছেন। ভারতবর্ষে একটা রাজনৈতিক দল দেখান যাদের পরিবারের এরকম করে আত্মত্যাগ আছে। এখন আমার হাতে সোনার কয়েন আছে, আমি নিয়ে যাচ্ছি, মোহর আছে, আমি বাজার করতে যাচ্ছি। আর কাছে অচল আধুলি আছে, সে গিয়ে বাজার করতে পারছে না বলে আমি কেন মোহর নিয়ে যাচ্ছি, এই যদি প্রসঙ্গ তোলে তার উত্তরটা দেওয়া সম্ভব নয়। আর একটা জিনিস হচ্ছে, ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। সবাই কিন্তু নিজের নিজের আত্মীয় স্বজনকে তারাও কিন্তু এ করেছে। মুলায়ম সিং তার ছেলেকে মুখ্যমন্ত্রী করেননি, ফারুক আবদুল্লাহ তার ছেলেকে মুখ্যমন্ত্রী, এটা কিন্তু কোনো স্বাধীনতা আন্দোলনের কোনো অবদান নেই। এমনকি আমাদের মুখ্যমন্ত্রী, জননেত্রী, তিনিও কিন্তু তার ভাইপোকে একটা যুবার দায়িত্ব দিয়েছেন, এবং হয়তো আগামী দিনে লোকসভাতে কোথাও একটা দাঁড় করিয়ে দেবেন। তা আবার এরাই রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন, যাদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু সেই নেহেরু পরিবার, গান্ধী পরিবারের অবদানটা এত বেশি আছে, যেটা ভারতবর্ষে অন্য কোনো রাজনৈতিক দলের নেই। থাকলে তারা বলুন না যে আমাদের দলের এই নেতাই প্রাণ দিয়েছেন, কোন নেতা দিয়েছেন একটা দেখাতে নেই। আর তুমি এইসব অনেক কিছু হিসেব দেখাচ্ছিলে, যেহেতু আমাকে তো উত্তরগুলো দিতে হবে। এই শতাংশ হিসেবের কথা আছে, আগে একবার উত্তরটা নিয়ে নিই। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো অভিষেককে যুবার দায়িত্ব দিয়েছেন, লোকসভার টিকিটও দিতে পারেন। দেখুন, কি দিতে পারে না পারে সেটা নিয়ে আবার মান্নান দাও এখন গণৎকার হয়ে গেছে, সেটা নিয়ে আমি বলতে পারি, আমি সেটা বলতে পারবো না। কিন্তু এটা ঠিক যে আজকে একটা দল, সেই দল আমরা সবাই একসময় কংগ্রেস করতাম, আমিও রাজীব গান্ধীর নেতৃত্বে, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমরা সবাই কংগ্রেস করেছি। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, তাদের এটা আর আজকের রাহুল গান্ধী, এটা কিন্তু এক নয়, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে আজকে উনি যেটা বলেছেন সেটা হলো রাজতন্ত্র, মানে একই জিনিস একইভাবে একের পর এক হয়ে যাবে, এবং প্রধানমন্ত্রী হই না হই আমি রিমোট কন্ট্রোল করব, এইটা আগে কোনোদিন কংগ্রেসের ছিল না। ইন্দিরা গান্ধীর সময় আমরা দেখিনি, জওহরলাল নেহরুর সময় দেখিনি যে একটা কংগ্রেসে, যেহেতু আমি গান্ধী পরিবারের লোক, আমি রিমোট কন্ট্রোল করব আর প্রধানমন্ত্রীকে আমার ইশারায় চলতে হবে, এটা আমরা আগে কোনোদিন দেখিনি। নিজের দায়িত্ব নিয়ে কংগ্রেস প্রেসিডেন্ট, সে প্রধানমন্ত্রী হয়েছে, সে চালিয়েছে, এটা আমরা সারা জীবন দেখে এসেছি। এটাকেই উনি এটার সঙ্গে অ্যাড করে দিই যে ববি বলছে যে প্রধানমন্ত্রী হই না হই রিমোট কন্ট্রোল আমার হাতে। আমি দুটো উদাহরণ দিই।
9 থেকে 12 হলো সিলিন্ডার, আপনার কেন্দ্রীয় মন্ত্রিসভা বুঝলো না, আপনার কংগ্রেসের কোর কমিটি বুঝলো না, রাহুল গান্ধী বুঝলেন, 12 হয়ে গেল। দাগিদের বাঁচাতে অর্ডিন্যান্স, রাহুল গান্ধী বললেন ছিঁড়ে ফেলে দাও, তাই হয়ে গেল। আমি বলছি যে এইটা এই সংবিধান বহির্ভূত ক্ষমতাটা গত 5 বছরে যার বারবার প্রকাশ হয়েছে, সেটা নিয়ে আপনার যখন ক্যাবিনেটে যখন আমরা প্রতিবাদ মানে দেখছেন, আমরা যখন প্রতিবাদ করছি তখন হচ্ছে না। এই গ্যাসের দামে এই গ্যাসের ব্যাপারে আমরা বলেছি, পার্লামেন্টে বলেছি বারবার করে, তখন হলো না। রাহুল গান্ধী বললো হয়ে গেল। এখন আমি একটা দুটো জিনিস বলবো, একটু ববি মানে ফিরাদ একটু ইতিহাস বলছে অনেক কিছু, তো একসঙ্গে তো ছিল অনেকদিন, সেটা বলছি। ও নেতৃত্ব গোড়া থেকেই আছে, নো ডাউট। ও ওই নব্য তৃণমূল নয়, অনেকদিন থেকেই আছে। তো মাঝে একটু বিরোধ হয়েছিল বটে, এটা তো আবার কিন্তু সেই বিরোধ বেশি দিন হয় না। তা আমি যেটা বলছি যে সোনিয়া গান্ধী কিন্তু 91 সালে যখন তাকে প্রধানমন্ত্রী হতে বলা হয়েছিল রাজি হননি। এআইসি, তুমি তখন সাংবাদিকতা করছিল, প্রিন্ট মিডিয়ায় ছিল, তুমি জানো, তাকে এআইসিসি থেকে সর্বসম্মতিক্রমে ওয়ার্কিং কমিটি ডিসিশন নিল, কংগ্রেসের প্রেসিডেন্ট তিনি হননি। পিভি নরসিংহ কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন এবং কংগ্রেসের প্রধানমন্ত্রী হলেন। পরবর্তী ক্ষেত্রে সীতারাম কেশরী হয়েছিলেন, তখন হয়নি। 2004-এ প্রধানমন্ত্রী হননি। 2004 আমি বলছি সোনিয়া গান্ধী কিন্তু রাজনীতিতে আসতেই চাননি। সোনিয়া গান্ধী কিন্তু রাজনীতিতে আসতেই চাননি। যখন দেখা গেল যে পরিবারটার এই স্যাক্রিফাইস আছে, তাকে কংগ্রেসের নেতৃত্ব দিতে হবে, কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল চাচ্ছে, এবং সেদিন আমি আনন্দিত হয়েছিলাম। আজকে অস্বীকার নিশ্চয় করবেন না, যদিও এখানে মমতা ব্যানার্জি নেই, ফিরাদ আছে, ওরাও তখন ছিল, যারা সোনিয়া গান্ধীকে রাজনীতিতে নিয়ে আসার জন্য সেদিন সবথেকে বেশি উদ্গ্রীব হয়েছিলেন। মমতা ব্যানার্জি ছিলেন, আমরা কংগ্রেসের সমস্ত কর্মীরা ছিলাম, এবং এমনকি সোনিয়া গান্ধী বললেন আমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যাব না। রাজনীতি আমাদের গোষ্ঠী রাজনীতি ছিল, অর্থিকা করে শোভন মিত্র গ্রুপ, মমতা ব্যানার্জি গ্রুপ ছিল, এবং দুটো গ্রুপের এমন কম্পিটিশান হলো যে কে কাকে নিয়ে আসতে পারে। ওরা একটা বোধহয় বঙ্গ সংস্কৃতি পরিষদকে একটা বঙ্গীয় পরিষদের নাম করে ওই এতে ভাবি এটা করেছিল না, ওই বালিগঞ্জেতে স্টেডিয়ামে নিয়ে এলো, আর আমরা নিয়ে এলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মানে দুদলই কম্পিটিশান করলো কে কত সোনিয়া গান্ধীকে নিয়ে আসতে পারে। এখন আজকে যদি আমি গিয়ে আমার সেদিনের কাজটা থেকে নিজেকে সরে যাই, তাহলে আমার কিছু বলার নেই, আমি এগুলো থেকে, তাহলে আমি আর এই তর্কের মধ্যেও এদের বিতর্ক নতুন করে তুলতে চাই না, কারণ অন্য অনেক বিতর্ক আছে, সেগুলো করতে চাই। কিন্তু এটা ঘটনা না। সেদিন সেই অনুষ্ঠানে মমতা ব্যানার্জি ছিলেন, নিরঞ্জন দাসমি ছিলেন, তার একটা গ্রুপ, আমরা ছিলাম, সুব্রত মুখার্জি, শোভন মিত্র, আমরা একটা গ্রুপে ছিলাম, এবং আমরা বলেছিলাম যে আপনি রাজনীতিতে নামুন, আপনি না রাজনীতিতে নামলে হবে না। ইভেন যেদিন মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে আলাদা দল করছেন, সেদিনও তিনি সোনিয়া গান্ধীর কাছে গিয়ে লাস্ট দেখা করেছেন, তার প্রতি নাকি অবিচার হচ্ছে, তার প্রতি বিচার হচ্ছে না, সোনিয়া গান্ধী হস্তক্ষেপ করে, তখন সোনিয়া গান্ধী রাজনীতিতে নামেননি। কিন্তু বারবার তাকে সবাই গিয়ে কিন্তু আমরা করেছিলাম। তো আমি যদি দেখি যে আমার এই নেতাকে মানুষ অ্যাকসেপ্ট করে, তো আমি কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল কেন তাকে নেবো না। আর একটা যেটা আমি বললে যে আধার কার্ড দিয়ে এইসব বললে, না দেখেন আমি বললাম সিলিন্ডার আর সিলিন্ডার নিয়ে যেটা বললে, আমি এটা বলছি, শোনো, পার্টির রাহুল গান্ধী, তবে অর্ডিন্যান্স, রাহুল গান্ধী একটা এমপি শুধু নয়, রাহুল গান্ধী হচ্ছে এআইসিসির ভাইস প্রেসিডেন্ট, এবং আমাদের কনস্টিটিউশনে নতুন করে এই পোস্টটা অ্যাড হয়েছে, ইন অ্যাবসেন্স অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী আছেন দেশের, আরেকজন। আমি তো বলছি পার্টির সিদ্ধান্তটা সবসময় কংগ্রেসের প্রেসিডেন্ট নেয়, প্রধানমন্ত্রী কোনোদিন নিতে পারে না। আমাদের পার্টির যে কনস্টিটিউশন, কংগ্রেস প্রেসিডেন্ট হচ্ছে তার সর্বময় ক্ষমতা সংবিধানে দেওয়া আছে। এবার রাহুল গান্ধী যে 12টা সিলিন্ডারের কথা বলেছিল, পার্টির সর্বোচ্চ কমিটি হচ্ছে এআইসিসি। তালকোটা স্টেডিয়ামে গত 17 ডিসেম্বর যে এআইসিসি অধিবেশন হয়েছে, রাহুল গান্ধী সেখানে প্রস্তাব দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে আমি প্রস্তাব দিচ্ছি, আপনি এটা। তাহলে তো আমার, আপনার কথা ঠিক হলে আমার অভিযোগ তো আরো গুরুতর, যে তাহলে তো ন্যূনতম কোঅর্ডিনেশনটুকু নেই। কি কোঅর্ডিনেশন? মানে এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভা কংগ্রেসের কোর কমিটি 9টা সিলিন্ডারের সিদ্ধান্ত নিল, অর্ডিন্যান্স চাপালো, তাহলে তো দল এবং সরকারের পার্টি যদি সিদ্ধান্ত নেয়, পার্টি তারপরে তো সরকার ঘুরে গেল, পার্টির সিদ্ধান্তই মানল। পার্টি তো একটা সরকারের দায়িত্ব কি, পার্টির যে ম্যানিফেস্টো আছে, পার্টির যে পলিসি আছে,
সেটা তো ইমপ্লিমেন্ট করার দায়িত্ব একটা সরকারের। আপনি বলছেন কোঅর্ডিনেশনের কোনো সংকট আপনি দেখছেন না, পার্টির তো সংবিধান বহির্ভূত কোনো ক্ষমতা কেন্দ্রের কথা আপনি না, পার্টির সিদ্ধান্ত নাই, তাহলে তো পার্টির এই জাতীয় পরিষদের মিটিংগুলো হবে না, পার্টি কংগ্রেসগুলো হবে না বিভিন্ন পার্টির। আমার পার্টির সিদ্ধান্ত তো আমার সরকার কার্যকরী করবে, এটি তো নিয়ম, কারণ পার্টিকে তো ভোটটা লড়তে হয়। আমি বলছি না পার্টি সরকারকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু পার্টির যে গণমুখী সিদ্ধান্তগুলো পার্টি নিয়েছে, তার যে ইলেকশন ম্যানিফেস্টো, তাহলে আমার ওয়ান লাইনার, তাহলে সরকার পার্টি বিরোধী সিদ্ধান্ত নিয়েছিল। সরকারের সিদ্ধান্তটা পার্টি মনে করেছে জনবিরোধী হচ্ছে, এটা জনস্বার্থে হচ্ছে না, পার্টি সংশোধন করেছে, অন্যায় কিছু নাই। ভবিষ্যতের দরকার হলে আবার পার্টি করে, সব পার্টি এটা করে। এবার যেটা ওর যেটা বললো সব হিসেব তোমরা অনেকে সব 38%, 27%, আমি ভাই একটু অঙ্কে কাঁচা বোধ হয় যেন এত হিসেব টিসেব করতে পারি না। বিজেপি কিন্তু শেখাই তো, এখন তো সব এত পণ্ডিত লোকেদের শেখাবার মতো ক্ষমতা নেই, বুঝলে না, সেই জন্য একটু করে। তা আমি বলছি যে 2000, আমি একটা 2004-এর হিসেবটা দিয়ে তারপর আমি 98 থেকে আসবো। 2004-এ কিন্তু বিজেপি তৃণমূলের থেকে কংগ্রেসের ভোটের পার্সেন্টেজ অনেক কম ছিল, প্রায় হাফের থেকেও কম ছিল। 10 বছর মান্নান্দা, এখন 14। আমি বলছি শোনো, কিন্তু ভোটের আমরা 6টা সিট পাই, ওরা একটা সিট পাই, ফলে ভোটের পার্সেন্টেজ দিয়ে সবসময় কিন্তু সিট হয় না। গোটা ভারতবর্ষে কংগ্রেস 207টা সিট পেয়েছে, কংগ্রেস যা ভোট পেয়েছে সে পার্সেন্টেজটা আমি যেটা বলছি যে তুমি এই যে দেখালে মমতা ব্যানার্জি যেটা বলেছেন একা লড়বো, অমুক করবো, তমুক করবো, ফিরাজ হাকিম বললো যে এবার আমরা বিকল্প সরকার দেবো। নিশ্চয়ই স্বপ্ন তো সবাই দেখতে পারে, আমিও দেখতে পারি যে আমি সবথেকে বড় একজন সাংবাদিক হব, তোমার থেকে বড় সাংবাদিক হবো, এসব স্বপ্ন দেখতে পারি। সবাই দেখবে যে পলিটিশিয়ান না দেখে সাংবাদিক দেখবে, আর স্বপ্ন দেখাটা তো কোনো অন্যায় নয়, কিন্তু যেটা বাস্তব সেটা আমি 98, 99, 2001, 2004, 2006, 2009, 2011 সবকটা ইলেকশনটা আমি দেখেছি। এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস একটা নির্বাচনও একা লড়েনি, ফলে প্রমাণ দেয় নেই। আজকে যেমন বলছে পরিবর্তন আনবো, কদিন আগে কুণাল ঘোষকে নিয়ে মুলায়মের বাড়ি থেকে যখন বেরোলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে যখন বেরোলেন, তখন কিন্তু বললেন যে রাষ্ট্রপতি নির্বাচনে অন্য প্রার্থী দেবো, প্রণব মুখার্জিকে মানবো না বলে একদম খুবই করলেন। সবাই বলে যে প্রণব মুখার্জিরা রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নেই। প্রণব মুখার্জিও কলকাতায় এলেন, অন্য অন্য দলের এমএলএদের সঙ্গে কথা বললেন, তৃণমূলের এমএলএদের সঙ্গে কথা বললেন না, এবং প্রণবদা যেটা করেন না, শিষ্টাচার মেনে যারা করার দরকার করেন না, উনি কোনোদিন অশিষ্টাচারের কাজ করেন না। উনি বিধানসভায় গেলেন, স্পিকারের সঙ্গে দেখা করলেন না, পাছে একটা ভুল বোঝাবুঝি হয়, পরে প্রণবদা ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে তৃণমূল নেত্রী নিজে থেকে আমার তাকে সাপোর্ট করলেন। ফলে হচ্ছে কি বলেন অনেক। আর একটা কথা বলবো, আমি শুধু বললাম ফ্রন্টের মানেটা কি, একাধিক পার্টিকে নিয়ে ফ্রন্ট, তো ফেডারেল ফ্রন্ট, ফেডারেল ফ্রন্ট থাকতে তাহলে ফ্রন্ট হবে শুধু তৃণমূলের লোককে নিয়ে, মুকুল রায়, পার্থ চ্যাটার্জি, ববি হাকিম, সুবোধ, আঞ্চলিক দল, ফেডারেল ফ্রন্ট আঞ্চলিক, কোন আঞ্চলিক দলটা মানুষ তো জানতে চাইবে। বিজেপির ধরে নিলাম তোমাদের সব অ্যাসেসমেন্ট, তোমাদের সব অ্যানালিসিস সব ইয়ে যাচ্ছে, সমীক্ষা টমীক্ষা দেখাচ্ছে, না আরো একাধিক হবে। আচ্ছা আমি বলছি সমীক্ষাতে দেখাচ্ছ বিজেপি প্রায় 200-র কাছাকাছি পাচ্ছে, কংগ্রেসকে দেখাচ্ছ 100-র কম বা 100-র কাছাকাছি পাচ্ছে, আর 90-এর পর্যন্ত টেনে নিয়েছ। আচ্ছা ঠিক আছে, তাহলে 290 যদি হয়, নাজিব ফিকার তো 272, তাহলে 272 যদি তোমাদের এইসব সমীক্ষায় যদি আমাকে মেনে নিতে হয়, পার্সিয়ালি যদি মেনে নিতে হয়, তাহলে কি দেখবো যে এবার মুলায়ম মায়াবতী কি এক হবে, করুণানিধি আমি কালকেও বলেছি, আজকেও বলছি, কালকেও দেখেছি কংগ্রেসের তরফ থেকে বিজেপিকে ওই 200 কত সেটাকে সাপোর্ট করা হয়েছে যে আমরা 80, ওরা 200, তাহলে 300 হয়ে গেল, বাদ বাকি তাহলে কিভাবে সরকার করবে। আজকেও মান্নান্দা ডাইরেক্টলি না বললো, ওইভাবেই বললো। আমি আপনাকে বলছি যে যে ফিগার বিজেপিকে দেখানো হচ্ছে, এখনো বেশিরভাগই ভারতবর্ষের মানুষ সাম্প্রদায়িক বিরুদ্ধে রয়েছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বেশিরভাগই মানুষ গণতন্ত্র মানে, বেশিরভাগই মানুষ এই আমাদের ধর্মনিরপেক্ষতা মানে, সুতরাং তারা কখনোই বিজেপিকে ওই ফিগারে আসবে না। আমি তো একটা ভোটার, আমি এক সেকেন্ড,
আমি একটা বিজেপি ওই ফিগার তোকে একটা প্রশ্ন করব আমি এটা বলে 100 সিট পেল আমি বলেনি বললো তাই জন্য আমি মাঝখানে আর কিন্তু ঢলাই না আমার বলো তুমি তা সেইটা হবে না। সুতরাং আপনি এবং বিজেপি মিলে যতই ভাবেন যে আমরা 300 নিয়ে নিচ্ছি তাহলে আর ফেডারেল ফান্ড কোথা দিয়ে হবে, আমরা এখনো বলছি যে বিজেপি ওই ফিগারের কাছাকাছি রিচ করতে পারবে না, কাছাকাছি পারবে না। আমি তো এও বলছি যে 150 কাছাকাছি রিচ করতে পারবে না। এবং আপনাদেরও এটা ঠিক যে অলরেডি হেরে গেছেন, দিল্লিতে ওই অবস্থায় রয়েছেন, দেখেছেন 5টা স্টেটে আপনাদের ওই যা ফিগার যা আছে ওর থেকে নিচে আসবে। সুতরাং এখন সারা ভারতবর্ষে আঞ্চলিক দলই এবার সরকার তোমার এই পলিসিকে এবং আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আমরা সবসময় চাই, আমরা অনেক দিন ধরে অবহেলিত রয়েছি। এই আজকে এই বছর 28,000 কোটি টাকা আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট কেটে নিয়ে যাচ্ছে, কেন? 2 লক্ষ কোটি টাকা সিপিএম ধার নিয়েছে, এখন এবার 28,000 কোটি টাকা কেটে। আমরা বারবার করে বলছি আমাদের 3 বছরের মনিটরিয়াম দাও, 3 বছর শোনা হয়নি। আমি বলিনি, আমিও বলছি। সেই জন্যে আমাদের এবছরই যদি আমরা ম্যাক্সিমাম সিট 42 নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গকে যে অবহেলায় এতদিন কংগ্রেস রেখেছে, সেই অবহেলা আমাদের পাত্তা দেওয়া হয়নি, সেইটা কিন্তু আর হবে না। আমি একজন নাগরিক হিসাবে, আমি একজন ভোটার হিসাবে আমি তো জানতে চাইবো যে বিকল্প সরকারটা কাদের নিয়ে হবে। আর যদি 42টাই পেয়ে যায়, ধরে নিলাম 42টা নিয়ে তো বিকল্প সরকার হবে না, তাহলে কার হাতে? আমি বারবার বলছি তো ফেডারেল কাদের নিয়ে হবে, সে নামগুলো বলতে। আমি যেমন বলছি যে ধর্মনিরপেক্ষ শক্তিকে আটকাবার জন্য, যে কোনো ধর্ম সাম্প্রদায়িক শক্তিকে আটকাবার জন্য যদি কংগ্রেসের রিকুইজিট নাম্বার, ম্যাজিক নাম্বার না থাকে, আমরা ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে জোট করবো, এটা আমরা প্রকাশ্যে বলছি। আমাদের সেই সাহসটা আছে। আমরা এরা কেন বলতে পারছে না যে আজকে আমরা ফেডারেল ফ্রন্ট করতে গিয়ে এই দলকে নেব? কেন বলতে অসুবিধাটা কোথায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেটা এর আগে আলোচনা হচ্ছে, একটু আমি পিছনে ফিরে চলে যাচ্ছি। যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজেই ঘোষণা করেছেন, আমি প্রধানমন্ত্রী হতে চাই, প্রধানমন্ত্রী পদপ্রার্থী। নিশ্চয়ই হতে পারেন, প্রত্যেক রাজনৈতিক দলেরই। তাহলে কালকের মিটিংটা শ্রমিকরা পুরোটা দেখেননি, কালকে কিন্তু পরিষ্কার করে বলেছে এবার দরকার হলে আমি পেছনে থাকবো আমরা, কিন্তু আমাদের ফেডারেল পরিষ্কার করে যেটা দরকার নয় সেটাকে তুলবে। হতে পারে বলা হচ্ছে। তো এবার পশ্চিমবঙ্গ সরকারের পারফরমেন্সটা কোথায়? এই যে দুর্নীতির বিরুদ্ধে আজকে কংগ্রেসের বিরুদ্ধে বলছে, তো কংগ্রেস দুর্নীতিগ্রস্ত বুঝলাম। এই যে 2.5 বছরের একটা সরকার, কেলেঙ্কারির ঢেউ প্রায় সমুদ্রের মতো প্রতি সপ্তাহে। আমি 2G কেলেঙ্কারিতে জড়িত, আমি বলছি। আমি কি মাটি কাটা কেলেঙ্কারিতে জড়িত, আমি কি কেলেঙ্কারিতে জড়িত? আপনার সরকারের সঙ্গে জড়িয়ে পড়েছে সারদা, ইম্পোর্টের মন্ত্রী। আমি কোন কেলেঙ্কারিতে জড়িত? আপনার সরকারের সঙ্গে জড়িয়ে পড়েছে সারদা, আপনার মন্ত্রী, আপনার এমপি, সারদার ক্রিয়েশন আপনাদের, সবাই যুক্ত হয়ে গেছে। সারদা ক্রিয়েশন আপনাদের, আপনাদের জড়িয়ে রয়েছে। আপনার কুনাল কেন জেলে? না না, আপনার কুনাল কেন? এবং আমাদের সরকার আপনার মতন হাইট করে না। আমাদের যখন দেখেছে যে আমাদের যখনই দেখেছে যে আপনার মুখ্যমন্ত্রীর নাম বলে দিচ্ছে, তখনই জেলে পাঠিয়ে দাও। আছে পুলিশ কাজ করেছে, আমার কথাটা বলতে দিন, ইন্টারফেয়ার করে না। আপনার কথাটা বলতে দিন। এই সরকার কার্যত সমুদ্র তরঙ্গের মতো প্রতি সপ্তাহে একটা নতুন মনে হচ্ছে। এই যে আপনার মনে হচ্ছে, আবার বাংলার মানুষের মনে হচ্ছে, বাংলার মানুষের মনে হচ্ছে কিনা সে তো বোঝা যাবে। সর্বশেষ স্টেট কেলেঙ্কারি, তৃণমূলের নেতারা তৃণমূলের লোকের কাছ থেকে পয়সা নিয়েছে চাকরির জন্য। তৃণমূলের লোকেরা আজকে ওপেনলি এসে এমনকি আপনাদের সংবাদ মাধ্যমে পর্যন্ত বলে যাচ্ছে কেলেঙ্কারির পর কেলেঙ্কারি, কার্যত এতগুলো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। আর তার সঙ্গে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা, এটা গোটা ভারতবর্ষের সামনে আমাদের পশ্চিমবাংলার লোকের মাথা নিচু, আমি আলাদা করে যেখানে চলে গেছে গোটা পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা। আজকে পশ্চিমবাংলায় দেখুন, ধর্ষণকারী তো সব আজকের এই সরকারের আমলে জন্মগ্রহণ করেছে এরকম তো নয়, বা এই সমাজ বিরোধীগুলো সব এই সরকারের আমলেই জন্মগ্রহণ করেছে, 2.5 বছর তাদের বয়স, তা না। এরা চিরদিনই সমাজের মধ্যে থাকে। একটা সরকার এদের সম্পর্কে কি মনোভাব নিচ্ছে তার উপর নির্ভর করবে যে এরা মাথা তুলে দাঁড়াচ্ছে। সেটাই আমাকে বলতে দিন, সেটা আমাকে ব্যাখ্যা করতে দিন, আমাকে ব্যাখ্যা করতে দিন। আচ্ছা, ব্যাখ্যা করতে দিন।
এইবার সরকারের মনোভাবের কারণে এরা মাথা তুলে দাঁড়াচ্ছে কেন? আজকে পার্ক স্ট্রিটের কাণ্ডের পর বলছে ষড়যন্ত্র, ধানতলা বানতলা আজও জেল খাটছে, আজও জেল খাটছে, আর পার্ক স্ট্রিট বলছে মাঝখানে আমি বলি না মুশকিল। আপনারা ভোটও দিতে দেবেন না, কথাও বলতে দেবেন না, আপনারা মানুষকে ভোটও দিতে দেবেন না, কথাও বলতে দেবেন না, এ তো আশ্চর্য। প্রতিবাদও করতে দেবেন না, এই তো হচ্ছে মুশকিল। আমি একটা জিনিস শুধু আমি ক্লারিফাই করে দেবো যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বক্তৃতায় তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী এইটা কিন্তু উল্লেখ হয়নি। তাকে দেখতে চেয়েছেন হয়তো মহেশ্বেতা দেবী বা অন্যরা, কিন্তু আমি প্রধানমন্ত্রী হচ্ছি বা আমায় ভোট দিন এই বার্তা যেভাবে বলাতে হয় আমি শেষ করি। বিজেপির বক্তব্যটা কি? আমি শেষ করি। আমি একটু বক্তব্যটা এটা জয়েন্ট বক্তব্য হয়ে যাবে। না না, আমি শেষ করি। তিনজন এখনো বলতে দেন, 1 মিনিটের বেশি নেব না। আমি তো 1 মিনিটও বলতে পারছি না, তিনজন বলতে পারেন, এবার আমায় ইন্টারফেয়ার করতে না না, 1 মিনিটে তো আমি আনইন্টারাপ্টেড বলতে পারছি না। সমস্যাটা কি? ভোট দিতে দেবে না, ঠিক আছে, প্রতিবাদটা করতে দেবে না, ঠিক আছে, এখানেও কথা বলতে দেবে না, এটা তো হয় না। কোথায় আপনার কথা বলছেন মাঝখানে প্লিজ আমার বলার সময় আপনি বলছেন। না না না, আমি একবারও বলছি। আমি কি বলবো তাহলে আনইন্টারাপ্টেড? এইবার এই সরকার সব মিলিয়ে ক্রেডিবিলিটির দিক থেকে গোটা ভারতবর্ষের সামনে একেবারে তলার দিকে দাঁড়িয়ে আছে। এক, আর এই যে ফেডারেল ফ্রন্টের কথা হচ্ছে, আজকে ফেডারেল ফ্রন্টের কথা বলতে গেলে তো তাকে বলতে হবে, এ কথাটা মান্নান দাস কারেক্টলি বলেছে যে দেখুন ভারতবর্ষে এখনো পর্যন্ত যা হিসেব দেখা যাচ্ছে 237টা এমন আসন আছে যে আসনে কংগ্রেস বা বিজেপি তারা মান্নানদাকে সাপোর্ট করে লাভ নেই, এটা আপনার পক্ষে বলছি, একটু বুঝুন। 237টা এমন আসন আছে যে আসনে কংগ্রেস বিজেপি কোথাও নেই। ফলে কংগ্রেস বা বিজেপি যে সরকার গড়বার স্বপ্ন দেখছে বা এই দুটোই কেবলমাত্র রাজনৈতিক দল ভারতবর্ষের গতি নিয়ন্ত্রণ করবে বলে যে প্রচার চলছে সেটা সর্বৈব অসত্য এবং গোটা ভারতবর্ষের সঠিক চিত্রকে, রাজনৈতিক চিত্রের প্রতিফলন নয়। এখানে আঞ্চলিক দলগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের দলগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার আগে বিজেপির প্রসঙ্গে যাব। বিজেপির প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কাল নাম না করে দাঙ্গার মুখ বললেন, সরাসরি আক্রমণ বললেন, দাঙ্গার মুখ চাই না, দাঙ্গার সরকার চাই না। কি বলেছেন দেখো। মোদীর প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় নীরব, বিজেপি সম্পর্কে নরম তিনি, এমনটাই অভিযোগ বিরোধীদের। সাম্প্রতিককালে প্রতিটি জনসভাতেই বুদ্ধদেব ভট্টাচার্যরা এই প্রশ্ন তুলছেন। একই কথা শোনা গিয়েছে কংগ্রেসের গলাতেও। বৃহস্পতিবার ব্রিগেড সমাবেশ থেকে বিরোধীদের এই অভিযোগের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নরেন্দ্র মোদী ও বিজেপিকে আক্রমণ করে বললেন, দিল্লিতে দাঙ্গার মুখ চাই না, দাঙ্গার সরকার চাই না। প্রতিহিংসা নয়, প্রতিকার চাই, দাঙ্গার সরকার নয়। দাঙ্গা মুখ চাই না, দাঙ্গা সরকার চাই না। আমরা চাই সংহতির সরকার, আমরা চাই সম্প্রীতির সরকার। তার কারণ এই দেশটা আমাদের সবার। গত বিধানসভা ভোটে সংখ্যালঘুদের বিপুল সমর্থন পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ভোট ব্যাংকে ফাটল ধরাতে চায় সিপিএম ও কংগ্রেস। সেই লক্ষ্যেই বারবার মোদী নিয়ে মমতাকে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিলেন তারা। এদিন ব্রিগেড সমাবেশ থেকে বিরোধীদের সেই আক্রমণকে যেমন ভোতা করার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী, তেমনি সংখ্যালঘুদের কাছেও বার্তা পাঠালেন। বিজেপি দল আপনারা জানেন ওরা শুধু হিন্দু মুসলমান করে, আর আমরা বলি হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমরা সবাই এক। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ব্রিগেডের মঞ্চ থেকে নাম না করে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে একদিকে সংখ্যালঘুদের আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি বিরোধীদের প্রচারের অস্ত্রকেও ভোতা করার চেষ্টা করলেন। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। অসীমদা, আপনার কাছে আসবো। এর থেকে ক্ষুরোধার আক্রমণ তো কিছু হয় না। এক, মানুষকে আপনারা ধর্মের ভিত্তিতে ভাগ করেন। দুই, দাঙ্গার মুখ, দাঙ্গার সরকার। আপনার মনে থাকবে গুজরাট দাঙ্গার পর সিপিএম একটি পোস্টার করেছিল দাঙ্গার মুখ। কুতুবুদ্দিন কলকাতায় বহুদিন ছিলেন। তার সেই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছে আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায়
যখন ঘটনা ঘটেছিল 2002 সালে, তারপরে উনি 2 বছর 2 মাস উনি এনডিএ সরকারে ছিলেন। তখন তিনি কিন্তু এই বিষয়ে এইরকম মারাত্মক আক্রমণ কিন্তু করেন। 2006 জোট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ববি সাহেব আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনিও সাম্প্রদায়িকতা, গণতন্ত্র এসব কথা বললেন, শুনলেন। আর সব পার্টি তো এখন সাম্প্রদায়িকতার ব্যাপারে নাটক তো শুরু করেছে। ইলেকশন কমিশন বিজেপিকে সাম্প্রদায়িক দল হিসেবে, কোনো পলিটিক্যাল পার্টিরও হিম্মত হয়নি গিয়ে বলা যে একে সাম্প্রদায়িক দল বলুক। 2002 সালের পরে 2014 সাল আমাদের সরকার দায়িত্বপূর্ণভাবে বিভিন্ন রাজ্যে সরকার চালিয়েছে, কোথাও কোনো ঘটনা ঘটেনি। আর স্বাধীনতার পরে কয়েক হাজার বার হয়েছে যখন ভারতীয় জনসংঘ ক্ষমতায় ছিল না, সেই সমস্ত রাজ্যেতে সেন্টারে বিজেপিও ছিল না, ব্যারিং এ ফিউ ইয়ার্স। তো সেখানে সেই রাইটগুলো ঘটেছে, সেই ইতিহাস যদি ভুলে যাই, 2002 সালটাও ভুলতে ক্ষতিটা কি? তাহলে তো 1984 আনতে হয়, ভাগলপুর আনতে হয়, মুজফ্ফরনগর আনতে হয়, গুজরাটে আহমেদাবাদে অন্তত কয়েক ডজন রাইটের কথা বলতে হয়। ওয়েস্ট বেঙ্গলে বামপন্থীরা ছিলেন, সে সময়েও ছোটখাটো বেশ ভালো রাইট হয়েছে, মুর্শিদাবাদ গুলো ধরলে পড়ে। না, ব্যাপার হচ্ছে, আর গণতন্ত্র যদি ক্ষমতা আসতে চায় তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বৃহৎ গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিতে তার লাগবে। আমি বলছি এই যে ছবিটা, আপনার কি মনে হয়? আমাদের টার্গেট এখন 272, যে কেউ 150, 180, 200 বলুক না কেন, ইলেকশনের পরেই যদি দেখা যায় যে সেই রকম যে আমাদের সহযোগী দল কেউ যদি হতে চায়, কোয়াইট ন্যাচারালি ভারতবর্ষে একটা মাল্টিপ্লিসিটি অফ পলিটিক্যাল পার্টিস যেখানে রয়েছে, সেখানে এইরকম অবস্থা হয় যেখানে কোয়ালিশন গভর্নমেন্ট হয়। তবে আমরা যে 200-র ওপরে যদি আমাদের সিট যদি চলে যায়, আমরা শিওর যে আমরা সেখানে যাবই। সেখানে নিশ্চয়ই আশা করছি যে ফ্রন্ট গভর্নমেন্টটা হবে, সে গভর্নমেন্টটা শক্তিশালী হবে। ফাইন, আমার তারপরে এখন গণতন্ত্রের কথাটা যেটা বললেন যে সাম্প্রদায়িকতা, গণতন্ত্র, এখানে রিসেন্ট যে ইলেকশনগুলো হলো সেখানে আমরা ওভারওয়েলমিং মেজরিটিতে সব পড়াতে জিতেছি। ইভেন দিল্লিতে যে অবস্থাটা হয়েছে সেখানে তো আমরা, কিন্তু এখনো পর্যন্ত আমি আপনাকে সমীক্ষায় বিশ্বাস করতে বলছি না, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমীক্ষায় 272-এর খুব আচাই বা 272 ক্রস করেছেন বা 272 অবধি পৌঁছেছেন দেখা যাচ্ছে না। আমি আপনার সমীক্ষাকে সত্য বলতে পারছি না, কিন্তু আমি ফিগারটা দিচ্ছি। না ঠিক আছে, আমাদের দেখুন অন্যান্য যেসব রিজিওনাল পার্টিজ আছে তারা যদি কংগ্রেসকে যদি সমর্থন করতে পারে 2009 সালে, সেখানে আমাদেরকে সেই অবস্থা হলে পরে সমর্থন করতে এগিয়ে আসবে। আমরা সমর্থন করার ক্ষেত্রে, আমার এইখানে পরের প্রশ্নটা, সমর্থন করার ক্ষেত্রে নরেন্দ্র মোদী ছাড়া, একটু আগেই ফিরাদ হাকিম বলছিলেন যে তখন তো বাজপেয়ী ছিল, যদি বাজপেয়ী, আমি বলছি নরেন্দ্র মোদীর জায়গায় আদবানিকে আপনারা প্রজেক্ট করেন, শরিক পাওয়ার ক্ষেত্রে পোস্ট ইলেকশন সিনারিওতে সেই সম্ভাবনা আছে কিনা? আমাদের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই, আমরা বিজেপির সাথে এট দ্য মোমেন্ট এখন নেই, পরেও থাকবো না। আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আমি আপনাকে বলি যে নরেন্দ্র মোদী একটা দাঙ্গার মুখ, সেটা হয়। আপনি বলেছেন যে অনেকগুলো, এর আগেও তো অনেক দাঙ্গা হয়েছে, হ্যাঁ ভারতবর্ষে অনেক দাঙ্গা হয়েছে, সব দাঙ্গাকেই আমরা ধিক্কার জানাই, কিন্তু গভর্নমেন্ট স্পন্সার্ড দাঙ্গা ভারতবর্ষে 2002 সালে হয়েছে, যেটা অত্যন্ত ভাবে আমরা ঘৃণার চোখে দেখি, আমরা অত্যন্ত ভাবে এটা দেখুন সবাই, আপনারা সবাই আপনাদের আরে ভাই বিধায়ক না, আরে মন্ত্রী ছিলেন, এখনো জেলের মধ্যে রয়েছে, আপনার এমএলএ জেলের মধ্যে রয়েছে, বাবু কাটারিয়া। আপনার অ্যাটাকটা যেহেতু ছিল নরেন্দ্র মোদীর ওপরে, নরেন্দ্র মোদীকে সুপ্রিম কোর্ট প্রত্যেক
যে স্পেশাল ইনভেস্টিগেশন আপনার মন্ত্রী জেল খাটছে না, সেটাকেও তো আপনারা, সে তো অনেক রাজ্যেতে বিভিন্ন কারণে দাঙ্গার জন্য জেল খাটছে। আপনার 1984 দাঙ্গার জন্য তো জেল খাটছে অনেকে, তবে সে বলে কি লাভ আছে? কেউ সমর্থন করে না, কিন্তু আপনাদের আক্রমণটা হচ্ছে মোদি বিং দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট এট দ্য টাইম, সে হচ্ছে আপনাদের অ্যাটাকে তাকে কোর্টটাকে করছে সিনারিওতে মোদিকে সরিয়ে দেওয়া হলো, আদবানিকে প্রজেক্ট করা হলো, সেটা ধরার কোনো জাস্টিফিকেশন নেই। উনি এখন নেতৃত্ব দিচ্ছেন, এখন আমাদের আনডিসপিউটেড লিডার। এটা বাস্তবতা, আর আমরা এর সাথে নেই। আমরা নিজেরা একদম আত্মবিশ্বাসী যে আমরা ফেডারেল ফ্রন্ট গড়ব এবং বাংলার মানুষ এইবার তাদের নিজেদের মর্যাদা রক্ষার জন্যে তৃণমূল কংগ্রেসকে একটা বৃহৎ শক্তি হিসেবে দিল্লিতে তুলে ধরবে এবং আমরা বাইরের স্টেটেও লড়াই করছি, একটা বড় করব। তখন ইলেকশনের আগে সকলে বসে একটা মিনিমাম প্রোগ্রাম হয়, যেমন আমরা জেপি মুভমেন্টের সময় যেমন দেখেছি 1977, কোন রকম আলোচনা নেই। মমতা ব্যানার্জি দিল্লিতে কিছু না গেলেন, মমতা ব্যানার্জি নীতিশ কুমারেরও আপত্তি ছিল নরেন্দ্র মোদীকে নিয়ে শরিকদের ক্ষেত্রে, তো মানে আমি বলছি যে নীতিশ কুমার একদম পরিষ্কার ইন্ডিয়া ছেড়ে দিলেন নরেন্দ্র মোদীর জন্য। নীতিশ কুমার এখন তো মাইকেল মধুসূদন দত্তের মতো বিলাপ করছে, কি করেছি আমি, সেটা অন্য কথা, কিন্তু আমি বলছি যে আপনি যদি কোয়ালিশন সরকারের আপনার চালাতে হয় তাহলে ছেড়ে দিয়ে চলে নরেন্দ্র মোদী ইজ আ বেটার ফেস। ডেফিনেটলি। দেখুন, এইজ ইজ এ ফ্যাক্টর। যেখানে আমাকে রাহুল গান্ধীর সঙ্গে আমাকে লড়াই করতে হবে, সেখানে অনেকগুলো কনসিডারেশন আসে। মানে রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন? হ্যাঁ, রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। এই দেখুন, এই আপনি একটা ঘুড়ি উড়ে গেছিল, আবার আপনি লাফি লাফি গিয়ে সুতোটাকে ধরেছেন। তারপরে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, উড়ে গেছিল, আবার লাফি লাফি গিয়ে সুতোটাকে ধরেছেন। তাহলে ভালো হয়েছে, এটাই তো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। না, ঠিক আছে। দেখুন, আপনি একটা কথা বলেছিলেন যে নেহরু গান্ধী ট্র্যাডিশন অ্যান্ড কন্ট্রিবিউশন। রাহুল গান্ধী অ্যাজ সাচ, জওহরলাল নেহরু ঠিক, ইভেন মতিলাল নেহরু ঠিক, ইন্দিরা গান্ধীর কন্ট্রিবিউশন ছিল। হোয়াট অ্যাবাউট রাহুল গান্ধী? দেখুন, কন্ট্রিবিউশন আপনি যদি বলেন, রাহুল গান্ধী কন্ট্রিবিউশন ছাড়াই প্রাইম মিনিস্টার হয়েছে। সুতরাং সকলে কন্ট্রিবিউট করেছে। আপনি এটা কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্যই কিন্তু সে হয়েছে ডাইরেক্ট। সেই সময় প্রণব মুখার্জি ডিজার্ভ করতো, সেই সময় প্রণব মুখার্জিকে না করে তাকে করা হয়েছে, এটা বিকজ হি বিলংস টু এ ফ্যামিলি, এ ডাইনাস্টিক ফ্যামিলি। করেনি আপনার 91 সালে তো ফ্যামিলির লোক রিফিউজ করেছে। রিফিউজ করেছে কেন? রিফিউজ করেছে এই না, রিফিউজ করেছে তার স্বামী কদিন আগে মারা গেলেন, তখন উনি পলিটিক্সে ঢুকতে ভয় পাচ্ছেন। 2004-এ কোনটা? 2004 পার্লামেন্ট ডিপার্টমেন্ট না, কালামের সঙ্গে ঘরের ভেতরে কি আলোচনা হয়েছে, কারণে তাকে করতে না কেন পালন করা হয়েছিল, সেটা আপনিও জানেন না, আমিও জানি না। পার্লামেন্টের তিনি যে সিংহাসন ত্যাগ করলেন, এর রিয়েল কারণ কি, এ নিশ্চয়ই কিছুদিন পরে হিস্ট্রিতে জানা যাবে। আপনিও জানেন না, আমিও জানি না। তিনি ঢুকলেন, সাপোর্ট নিয়ে ঢুকলেন, প্রধানমন্ত্রী হবেন বলে, তারপরে এসে বলেন আমি হব না। এই তো না, তিনি মনে করেছেন যে আমি যদি আরেকজন দক্ষ লোককে দায়িত্ব দিতে পারি, এটা আরো বেটার হবে এবং 10 বছর তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আমরা বসে প্রধানমন্ত্রী ঠিক করব মনমোহন সিংকে, সে যাবে গিয়ে ক্লেম করবে। এবার একজন, এটা কখনো শোনা যায় না, একজন গেলেন, যাকে প্রধানমন্ত্রী হিসাবে যেমন আনপ্রেসিডেন্টেড, তেমনি এটাও আনপ্রেসিডেন্টেড। সেই সময়তে বাইরে বিজেপি বলছে কে প্রধানমন্ত্রী হবে কংগ্রেসের, সেটা ওরা ঠিক করে দেবে, সেটাও আনপ্রেসিডেন্টেড। এবং ন্যাড়া হবো, গায়ে আগুন দেবো, এইসব ঘটনা বিজেপি ঘটিয়েছে, এটাও আনপ্রেসিডেন্টেড। প্রমাণ করছে আপনার কথাবার্তা। অসীমবাবু বললেন যে এই 4টে রাজ্যের নির্বাচনের ফলাফল ওনারা উল্লসিত, উৎসাহিত। আপনার শুধু একটা হচ্ছে, অসীমবাবু তো ভালো লোক, অধ্যাপক লোক, সবকিছু জানেন যে 2003 সালে এইরকম 4টে রাজ্যের নির্বাচনে এত ভালো রেজাল্ট বিজেপি করেছিল যে ওদের মেয়াদ ছিল অক্টোবর পর্যন্ত 2004 সালে। ওরা আগে পার্লামেন্ট ইলেকশনটা করে দিল, দিয়ে ভাবলো
যে আমরা এবার পার্লামেন্টে জিতে যাব, সাইনিং কি ইন্ডিয়া সাইনিং ইন্ডিয়া সাইনিং অজয় মাকেনকে অতটা অস্বস্তিতে ফেললেন কেন বলুন তো? এই প্রশ্নটার উত্তর দিন তো। অজয় মাকেন, আমি এই কুইজের উত্তর পরে হবে সুমনবাবু। আগে দেখে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের মঞ্চ থেকে কংগ্রেস, সিপিএম এবং বিজেপিকে এই বিরোধী ভোটকে একই আসনে বসালেন, বললেন যে জোট হয়ে গেছে এই তিনজন বিরোধীর মধ্যে। ঠিক কি বলেছেন, কি তার পেছনে রাজনৈতিক অঙ্কটা, তা দেখুন। বৃহস্পতিবার ব্রিগেড সমাবেশ থেকে কংগ্রেস, সিপিএম এবং বিজেপিকে এক সারিতে রেখে কড়া ভাষায় আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এই তিন শক্তি একজোট হয়েছে বলেও অভিযোগ করলেন তিনি। তৃণমূল নেত্রীর দাবি, পঞ্চায়েত ভোটে একজোট হয়েও ব্যর্থ হয়েছে বিরোধীরা, এবার লোকসভা ভোটেও তাদের হাল একই হবে। দর্শনধারীদের দল এক হয়েছেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি এক হয়ে পঞ্চায়েতেও জিরো হয়েছিলেন, লোকসভাতেও দেখবেন মানুষ ঠিক করবে। ক্ষমতায় আসার পর পুরো ভোট, পঞ্চায়েত ভোট, লোকসভা উপনির্বাচনে জয়ের মুখ দেখেছে তৃণমূল। যেসব ভোটাররা এইসব ভোটে তৃণমূলকে সমর্থন করেছেন, লোকসভা ভোটেও যাতে তারা তৃণমূলের দিকেই থাকেন, বিরোধীদের দিকে না যান, সেই প্রতিশ্রুতিও আদায়ের চেষ্টা করলেন মমতা। লোকসভা নির্বাচনে জিতবেন তো? যদি সিপিএম, কংগ্রেস, বিজেপি জোট বাঁধে তাও তো একটা সিটও দেখে রাখবেন, যদি ওরা পায় ওরা কিন্তু বাংলার সর্বনাশ করবে। 42টার মধ্যে 42টা সিটকেই টার্গেট করতে হয়। আমরা মাথা নত করতে জানি না, আমরা মানুষের কাছে যাব। এবার কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট না হওয়ায় ভোট ভাগাভাগির ফায়দা তুলতে পারে সিপিএম। আবার নরেন্দ্র মোদীকে সামনে রেখে হিন্দু ভোটের একটা অংশকে প্রভাবিত করতে পারে বিজেপি। এর ফলে রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে 35 থেকে 36টি আসন জয়ের তৃণমূলের লক্ষ্য বিঘ্নিত হতে পারে। তাই নিজেদের লক্ষ্য পূরণে ভোটারদের উদ্দেশ্যে মমতা আবেদন করলেন তৃণমূলকেই সমর্থন করার জন্য। আবার তৃণমূল বিরোধী ভোট যাতে একজোট না হয়, বরং বিক্ষিপ্তভাবে সব বিরোধীদের মধ্যে ভাগ হয়ে যায়, সেজন্যই কৌশলে বারবার সিপিএম, কংগ্রেস, বিজেপিকে এক পংক্তিতে বসালেন তিনি। এমনটাই মত রাজনৈতিক মহলের। আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। উদয়নবাবু, এই ফেডারেল ফ্রন্টের জায়গাতে বিজেপি নয়, কংগ্রেস নয়, এই রকম একটা ব্যবস্থার মধ্যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে ফ্রন্টের, ফেডারেল ফ্রন্ট যে ফ্রন্টই নাম দেওয়া হোক না কেন, এর আগে এই স্থায়ী সরকার কি এই ফ্রন্ট দিতে পারবে? এর আগে ভারতবর্ষের নাগরিকদের কোয়ালিশন সরকার বা মিলিজুলি সরকার, বাইরে থেকে বড় শক্তির সমর্থন, এইটা অকংগ্রেসি, অবিজেপির সরকারের কতটা স্থায়িত্ব দিতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, রাজনীতিরও সম্ভাব্যতার শিল্প, কাজেই সম্ভাব্যতা যে কোনো দিকেই আসতে পারে। আমি প্রথমত কালকে যে ব্রিগেড সমাবেশ আপনাদের চ্যানেলে দেখেছি যে বক্তৃতা, তাতে আমার একটা জিনিসে আমি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবো। কালকে ছিল মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস, সেখানে তিনি বলেছেন যে খুব স্পষ্ট ভাষায় যে আমরা একটা সংহতি এবং সম্প্রীতির সরকার চাই কেন্দ্রে। তো এই সংহতি এবং সম্প্রীতির সরকারটা তারা কেন্দ্রে গঠন করবেন, যার সমর্থন নিয়েই হোক বা গঠন করতে সাহায্য করবেন। উনি বলেছেন আমরা দরকার হলে পেছন থেকেও সমর্থন করব, কাউকে এগিয়ে দেবো। এটাকে আমি স্বাগত জানাচ্ছি। এখন উনি এটা বলতে গিয়ে বলেছেন যে আঞ্চলিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে একটা সরকার গঠন করতে পারে, এরকম একটা সম্ভাব্যতার কথা উনি বলেছেন, যাতে রাজ্যগুলো শক্তিশালী হয়, রাজ্যগুলো যাতে শক্তিশালী হয়। এটা একটা পলিটিক্যাল একটা প্যারাডাইম, যেটাকে আমরা অনেক সময় ধরেই অনেক দিন ধরেই চর্চা করছি, এবং এর একটা রিচ হেরিটেজ আছে। এটা মনে রাখা দরকার যে 92 সালে বাবরি মসজিদের ঘটনার পর যে রাজনীতিটা আজ অব্দি হচ্ছে, 2002 সালের দাঙ্গা বারবার উঠে আসছে, 92-এর বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে ভারতবর্ষের একটা প্যারাডাইম শিফট হয়েছে রাজনীতিতে।
সেটা হচ্ছে 80-র দশকে যে আঞ্চলিক দলগুলো গড়ে উঠেছিল, এনটি রামারাও বা এআইএডিএমকে ইত্যাদি, এরা যে একটা কনক্লেভ করেছিলেন আপনারা জানেন 1983 সালে, এবং সেই কনক্লেভটা এতই জোরালো ছিল, যেখানে জ্যোতি বসুও ছিলেন। কনক্লেভটা এতই জোরালো ছিল তার রাজনৈতিক বার্তা যে ইন্দিরা গান্ধীকে 1 মাসের মধ্যে সরকারিয়া কমিশন গঠন করতে হয়েছিল। ইন্দিরা গান্ধী ভয় পেয়েছিলেন এবং সেখানে সরকারিয়া কমিশন অনেকগুলো রিপোর্ট পরবর্তীকালে তাদের রেকমেন্ডেশনস দিয়েছে, যার প্রায় কোনোটাই কেন্দ্রীয় সরকার মেনে চলছে না আজ অব্দি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের পর আমাদের পুরো প্যারাডাইম শিফট হলো যে ওই আঞ্চলিক দলের যে জোট এবং আঞ্চলিক দলের যে বিকল্প রাজনীতিটা চলে গেল হিন্দুত্ব বনাম ধর্মনিরপেক্ষতার দ্বন্দ্বে, এবং সেইটাই হচ্ছে বিজেপি এবং কংগ্রেসের সবচেয়ে স্ট্রেংথের জায়গা। যে মূল দ্বন্দ্বটা কি, যেটা মাও সেতুং এর ভাষায় বলতে হয় প্রিন্সিপাল কন্ট্রাডিকশন। প্রিন্সিপাল কন্ট্রাডিকশন বারবার বলা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা বনাম হিন্দুত্ব, এই কন্ট্রাডিকশনে কিন্তু ভারতীয় রাজনীতি আটকে গেছে। ভারতীয় রাজনীতিকে সেই জায়গা থেকে বের করে আনার জন্য একটা প্যারাডাইম শিফট দরকার। সেই শিফটটা কিন্তু কতটা সরকার সফল হবে, কতটা স্থায়ী সরকার হবে, আদর্শ সময় এইটা হচ্ছে সবচেয়ে আদর্শ সময়, যে সময় কংগ্রেস দুর্বল কিন্তু বিজেপি, আমার স্থির বিশ্বাস আপনারা যে সমীক্ষাই দেখান না কেন, বিজেপি কখনোই ম্যাজিক ফিগারে যেতে পারবে না, আদবানিকে সামনে রেখেও পারবে না, নরেন্দ্র মোদীকে সামনে রেখেও পারবে না। আপনাদের সমীক্ষায় 226 দেখাচ্ছেন, হয়তো ভবিষ্যতে খানিকটা বাড়তে পারে, কমতে পারে, কিন্তু না, আমার বিশ্বাস ভুল হতে পারে। আমার বিশ্বাসটা আমাকে বলতে দিন। আমার বিশ্বাস যে বিজেপি একা সেই জায়গাটা গঠন করতে পারবে না, বা এনডিএ তার জোট শরিকদের সেই জায়গায় নিয়ে আসতে পারবে না। এইটাই হচ্ছে সবচেয়ে আদর্শ সময়, যেখানে সেই 83-84 সেই আবেগ, রামচন্দ্রন, এনটি রামারাও, জ্যোতি বসু ইত্যাদিদের যে কনক্লেভ করেছিলেন, যেখান থেকে সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল এবং কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের কথা বলা হয়েছিল, এবং সেখানে আমাদের তৎকালীন অর্থমন্ত্রী অশোক মিত্র মহাশয়ের প্রচুর রেকমেন্ডেশন ছিল কিভাবে ফিনান্সিয়াল ট্রানজাকশন, ফিনান্সিয়াল রিলেশনশিপ চেঞ্জ করা যায়। কালকে মুখ্যমন্ত্রী তার ভাষণে কিন্তু বলেছেন, যেটা আজকে ববিদাও বলছেন, যে এই যে কেন্দ্রীয় সরকার রাজ্যের বহু টাকা কেটে নিচ্ছে, অর্থাৎ ফিনান্সিয়াল রিলেশনশিপের উপর জোর দিচ্ছেন। এই লড়াইটা কিন্তু 80-র দশকে ছিল, সেটা 90-এর দশকের পর থেকে নষ্ট হয়ে গেছে। খালি ওই একটি দ্বন্দ্বের মধ্যে আমাদের রাজনীতি ঘুরপাক খেয়েছে। আমি একটা কথা বলছি, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে, আঞ্চলিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে গেলে, সেখানে কিন্তু ছুঁত মার্গ রাখলে চলবে না। আমি নবীন পট্টনায়কের সাথে কথা বলবো, জয়ললিতার সাথে কথা বলবো, অখিলেশের সাথে কথা বলবো, মানিক সরকারের সাথে কথা বলবো। একটা ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন আছে আপনার কাছে, যে এই ছুঁতমার্গ রাখলে চলবে না, অর্থাৎ যে দলগুলো অবিজেপি অকংগ্রেসি সরকার চাইছে তাদের এক কাট্টা হতে হবে যাতে আঞ্চলিক সত্তা, ওটা এই পর্যন্ত মানতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তাহলে বাম আর তৃণমূল করতে হবে, মায়াবতী বললেন না করতে হবে, মায়াবতী মিলে এই স্টুডিওতে যারা আছে তাদেরই বলছি যে বাম এবং তৃণমূল সম্ভব। না, আপনি একটা কথা বলুন, এনটি রামারাওয়ের সাথে জ্যোতি বসু যদি বসতে পারেন, তাহলে মানিক সরকারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বসতে অসুবিধা কোথায়? ফাইন। আমি একবার ববি হাকিমের কাছে যাব। কোন প্রতিক্রিয়া? বলছেন আঞ্চলিক শক্তির উত্থানে অকংগ্রেসি অবিজেপি সরকার চাইতে ছুঁতমার্গ রাখা উচিত না। খুব স্পষ্ট করে দিচ্ছি, আঞ্চলিক দলগুলোই আসবে এবং আঞ্চলিক দলগুলোর সাথে সবার সাথে কথা বলবো। যেরকম আজকে ওনারা বলেন যে দুটো একসাথে হবে কি করে, নিশ্চিতভাবে আজকে তো ইউপিএ কে সমর্থন দিচ্ছে যারা স্টেটে লড়াই করছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এবার আপনারা নিশ্চিত থাকবেন, সিপিএম এর যেভাবে ধর্ষণ হচ্ছে, সিপিএম এখন আর কোনো ফ্যাক্টর থাকবে না। কেরল থেকে তো পাবে, আমি আপনাকেও বলছি, কংগ্রেসকে হাঁটাবার জন্য সিপিএম এর পার্টি অফিসে যেতে চেয়েছিলেন। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই আপনি ডাইরেক্ট সিপিএম এর সাপোর্ট নিয়ে সরকার করেছেন। আপনার এখানে আপনার এখানে আমরা তখন যুব কংগ্রেস করতাম, আমাদের 13টা ছেলে মারা গেল, দিল্লির থেকে মন্ত্রী এলো, এসে জ্যোতিবাবুর সাথে বাড়িতে, আমরা বললাম বাড়িতে যাবেন না, রাইটাসে যাবেন, বাড়িতে চলে গেল। সে তো করেছেন, করা হয়েছে, কংগ্রেস তো ডাইরেক্ট সাপোর্ট, সরকারের সাপোর্ট নিয়েছে, সেইটা কথা, সেইটা কথা
সবাই যায়, এখনো তো যায়। মমতাদি আপনি এটা বললেন বলে আমি বললাম প্রকাশ করেছিল উদয়নের একটা কথাই খেলে বলবো, উদয়ন যে কথাটা বললো যে কনক্লেভটা হয়েছিল তখন জ্যোতিবাবু এবং এন.টি. রামারাও they were undisputed leader in their states. এখন পাওয়ারটা কিন্তু ফ্র্যাগমেন্টেড। ইউপিতে হ্যাভ এ লুক এট আমি এইটা নিয়ে সুমন বাবুর কাছে যাব। বিএসপি এবং এসপি এই দুজনের মধ্যে ক্ষমতার কিন্তু ভাগ রয়েছে। এই মমতা ব্যানার্জির মতো বলতে পারছে না 42টা সিট পাবো, এসপিও বলতে পারছে না, বিএসপিও বলতে পারছে না। আমার একদম স্পেসিফিক প্রশ্ন আছে, একদম তারিখ দিয়ে হচ্ছে যে 6 অক্টোবর 2056 করে সবকটা গভর্নমেন্টকে ভেঙেছিল। 6 অক্টোবর 2013 মহাকরণে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি চা খাবো আলিমুদ্দিন সিটও, যেটা আপত্তি নেই, কোন ইস্যু সরকারের প্রতি অনাস্থার ইস্যু, বিমান বসুর সঙ্গে চা খেতে আপত্তি নেই, মহাকরণে দাঁড়িয়ে বললেন আলিমুদ্দিন স্ট্রিটে যাবো। আঞ্চলিক শক্তির ক্ষেত্রে, সমীকরণের ক্ষেত্রে ওই যে কথাটা উদাহরণবাবু বলছিলেন যে ছুটমার ছেড়ে দেওয়া, সেটা সম্ভব হবে? না দেখুন, সেই পরিপ্রেক্ষিতে তো আমরা আঞ্চলিক সমীকরণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ ছিল সেটা, আর এক্ষেত্রে তো পরিষ্কার এটা অনাস্থা প্রস্তাব, মনমোহন সিং অনাস্থা প্রস্তাব। এখন দেখুন, অনাস্থা প্রস্তাবের 6 অক্টোবর 2013 প্রেক্ষাপটটা অন্য ছিল। সেক্ষেত্রে যে ইস্যুগুলো নিয়ে মোটামুটি ভাবে পার্লামেন্টের সমস্ত দলগুলো একমত ছিল, তারা যাতে ঐক্যবদ্ধভাবে ভোট দিতে পারে, এই প্রশ্নের জায়গাটা ছিল। কিন্তু সামগ্রিকভাবে আপনাকে তো ভাবতে হবে যে আজকে পরবর্তী পর্বে, মানে ভোট পরবর্তী পর্বে যখন আঞ্চলিক সরকারের একটা সমর্থনে সরকার যখন তৈরি হবে বা ফেডারেল ফ্রন্ট তৈরি হবে, তখন অ্যাকচুয়ালি বামেদের অবস্থাটা কি হবে সেটা তো আপনাকে ভাবা দরকার। যে অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে আপনি যদি ভাবেন, তাহলে কিন্তু সত্যি কথা বলতে কি, যে সমীক্ষা আপনারাও দেখিয়েছেন 30টার মতো বোধহয় বাম শক্তি যে সিট, সেই জায়গায় কিন্তু বামেরা পৌঁছতে পারবে না, তার থেকে অনেকটা কমে থাকবে। কারণ রিসেন্টলি আপনার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে যদি আপনি দেখেন যে 5টা মতো সিটে তারা এগিয়েছিল, ফলে ওই জায়গা থেকে সাথে যাওয়া কখনো সম্ভব নয়। ফলে শক্তির পরিপ্রেক্ষিতে ভাবতে হবে যে বামেরা কিন্তু খুব নগণ্য শক্তি একটা বিবেচিত হবে আফটার পোল। ফলে বামেদের সঙ্গে তৃণমূলের যাওয়া না যাওয়ার ব্যাপারটা কিন্তু সেখানে খুব ইম্পর্টেন্ট নয়। আর দ্বিতীয়ত যেটা, যে কংগ্রেসের পক্ষে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কংগ্রেস তারা মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, এবং দুটো পরিষ্কার লাইন, একদিকে মনমোহন লাইন, একদিকে হচ্ছে রাহুল গান্ধী লাইন, যাতে রাহুল গান্ধীকে সামনে আনা যায়। এখন সেই পরিপ্রেক্ষিতে যদি আপনি ভাবেন যে রাহুল গান্ধী গিয়ে ওই অপরাধীদের বাঁচানোর জন্য সেটা ছিঁড়ে ফেলে দিল, সেই পরবর্তীকালে সেই দল এসে লালু প্রসাদ যাদবের সঙ্গে তারা মানে অ্যালায়েন্স করতে যাচ্ছে, দুটো লাইনে কোনোটাই স্টেশনে পৌঁছবে না, কোনো লাইনটাই তো, মানে ওরা সম্পূর্ণ দিশেহারা। কারণ রাহুল গান্ধীকে কি জন্য আনা হবে, মানে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী প্রার্থী, তার কি মানে কোয়ালিফিকেশন কি? এখনো পর্যন্ত কংগ্রেসের যে কটা নির্বাচনে তিনি দায়িত্ব নিয়েছিলেন, প্রত্যেকটা নির্বাচনে ভরাডুবি হয়েছে, শুধু গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের অংশটা বাদ দিয়ে। ফলে সামগ্রিকভাবে এটা ভাবতে হবে যে আজকে মনমোহন সিংকে ধরুন, তার যে ফোর্স রিটায়ারমেন্ট, তাকে আজকে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে যে আমি পরবর্তী স্টেপে থাকবো না, ওটা ঠিক করে দেওয়া হচ্ছে। যেহেতু রাহুল গান্ধী সামনে আসবেন, ফলে খুব স্বাভাবিকভাবে কংগ্রেসের প্রতি কিন্তু মানুষের যে আস্থা, সেই আস্থাটা কিন্তু ক্রমশ কমছে, এবং তার দুটো কারণ, একটা হচ্ছে দুর্নীতি এবং একটা হচ্ছে মূল্যবৃদ্ধি। দুর্নীতি মানে আকাশ ছোঁয়া দুর্নীতি, সেই আস্থাটা বিজেপিতে ট্রান্সফার হবে না, সেই দুর্নীতিটা বিজেপিতে ট্রান্সফার হবে না এই কারণে 272 কেন, তার অনেক দূরে বিজেপি থেমে যাবে, অনেক আগে বিজেপি থেমে যাবে এই কারণে যে বিজেপি কিন্তু ভারতবর্ষের 543টা যে লোকসভা সিট, সেই সবকটা লোকসভা সিটে কিন্তু বিজেপির উপস্থিতি নেই। বিজেপি মোটামুটি 370 থেকে 375টা মতন আসনে তারা লড়াই করবে। ফলে তার পরিপ্রেক্ষিতে আপনি যদি 272 এই ম্যাজিক ফিগারের কথা ভাবেন, তাহলে কিন্তু সেটা খুব অস্বাভাবিক। কারণ এটা বিরাট অংশ জুড়ে ভারতবর্ষের যেখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই। খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উদয়ন তুলেছে, খুব গুরুত্বপূর্ণ আজকে, যে কেন্দ্র রাজ্য সমীকরণের যে নতুন মাত্রা, সেই মাত্রাটাই কিন্তু আজকে ভারতবর্ষের আঞ্চলিক দলগুলোর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্রিগেড ভাষণে তুলে ধরেছেন। বারবার তিনি এই কথাটা বলেছেন যে রাজ্য বারবার ধরে চাইছে, অথচ কেন্দ্র দিচ্ছে না। এবং এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার একটা প্রেক্ষাপট কিন্তু আগামী দিনে তৈরি হতে যাচ্ছে। এবং এখানে তৃণমূল কংগ্রেস 42টা আসনের মধ্যে অনেকগুলো, মানে যে কথা আপনারা দেখিয়েছেন তার থেকে অনেক বেশি আসনে তারা জয়লাভের যে জায়গা, সেই জায়গায় তারা রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে কংগ্রেস এবং বিজেপির পর তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে তৃণমূলের উত্থান ঘটবে। যে কথাটা কিন্তু আরো একটা কথা পাশাপাশি কালকে বলেছেন, যে দরকার হলে আমি আরেকজনকে এগিয়ে দিয়ে পেছিয়ে যাব,
তিনি একেবারে প্রধানমন্ত্রী হবে কথাটা বলেননি, কিন্তু তিনি একটা ফেডারেল ফ্রন্ট গড়ার উপর, একটা ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার উপর, যেটা বিজেপির উপর সাংঘাতিক বড় একটা মানুষের যেটা একটা খুব বড় একটা মহাশ্বেতা দেবীকে দিয়ে বলি না, সেটা একটা খুব বড় একটা বিজেপির মানুষের একটা বিদ্বেষ না, সাম্প্রদায়িকতার কারণে মহাশ্বেতা দেবীকে দিয়ে দিয়ে বলিয়ে দেওয়া যায়। এই মহাশ্বেতা দেবীকে আপনি নিজে আলোচনার পরবর্তী পর্যায়ে প্রবেশ করব। নন্দীগ্রামে সিবিআই এর নন্দীগ্রাম কাণ্ডে যে চার্জশিট কি বলা হলো আরেকবার আপনাদের দেখাবো, তারপর সেই বিষয়ে আলোচনায় আসবো। দেখুন, নন্দীগ্রামে 2007 সালের 14ই মার্চ আক্রমণকারী সশস্ত্র জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল বলে আদালতে পেশ করা চার্জশিটে জানিয়েছে সিবিআই। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। 20 ডিসেম্বর হলদিয়ার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারকের কাছে নন্দীগ্রামে ভাঙাবেড়া ও অধিকারী পাড়ায় গুলি চালানোর তদন্ত রিপোর্ট সহ যে চার্জশিট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পেশ করেছে তাতে 166 জন আন্দোলনকারীকে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় 6 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে অপরাধের সাক্ষ্য প্রমাণ থাকার কথা রিপোর্টে বলা হলেও সিবিআই আদালতে জানিয়েছে রাজ্য সরকার অনুমতি না দেওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা যায়নি। সেই অনুমতি পেলে অতিরিক্ত চার্জশিট পেশ করে এই সংক্রান্ত তদন্তের রিপোর্ট জানিয়ে দেওয়া হবে। নন্দীগ্রাম কাণ্ডের চার্জশিটে সিবিআই জানিয়েছে কাটা রাস্তা ও ভাঙা ব্রিজ মেরামত করতে 14ই মার্চ পুলিশ যাবে একথা 2007-এর 13ই মার্চ সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র সচিব। চার্জশিটে বলা হয়েছে সংবাদ মাধ্যমে এ খবর আসার পরই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি প্রচার চালাতে শুরু করে সড়ক ও ব্রিজ মেরামত করে নন্দীগ্রামের জমি দখল করতে আসছে পুলিশ। পুলিশকে আটকাতে সাত সকালেই ভাঙাবেড়া ব্রিজের কাছে মহিলা শিশু সহ প্রায় 5000 মানুষ জমায়েত হন। তাদের হাতে ছিল লাঠি, তলোয়ার, ভোজালি। কাজে লাগানো হয়েছিল সশস্ত্র দুষ্কৃতীদেরও। তারপর ধাপে ধাপে কিভাবে পরিস্থিতি গড়িয়েছে চার্জশিটে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছে সিবিআই। বাধা পাওয়ার পর হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মাইকে ঘোষণা করেন পুলিশ শুধু রাস্তা ও সেতু মেরামতের জন্য এসেছে, গ্রামবাসীরা যেন সহযোগিতা করেন। কিন্তু তাতে কান না দিয়ে পুলিশকে লক্ষ্য করেই ব্যাপক ইট বৃষ্টি শুরু হয়। তখন লাঠি ঢাল হাতে পুলিশ এগোতে গেলে ব্যাপক পাথর ছোঁড়া শুরু হয়, পিছিয়ে আসতে হয় পুলিশকে। এই অবস্থায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নীতিশ দাস সেই জমায়েতকে বেআইনি জমায়েত বলে মাইকে ঘোষণা করেন। এরপরই সিবিআই চার্জশিটে জানিয়েছে কিভাবে ধাপে ধাপে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হলো। চার্জশিটে উল্লেখ করা হয়েছে জমায়েত বেআইনি ঘোষিত হওয়ার পর আইজি পশ্চিমাঞ্চল কাঁদানে গ্যাস ছোড়ার নির্দেশ দেন। মোট 51 রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয়, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। ফলে কিছুটা ছত্রভঙ্গ হয়ে মুহূর্তের মধ্যে ফের জমায়েত থেকে আক্রমণ শুরু হয়। সে সময় রবার বুলেট ছোড়ার নির্দেশ দেওয়া হয়। মোট 51 রাউন্ড রবার বুলেট ছোড়া হয়, কিন্তু জমায়েতকে পুরোপুরি ছত্রভঙ্গ করা যায়নি। সে সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিকল্প রাস্তা না পেয়ে সশস্ত্র পুলিশকে কাজে লাগাতে বলেন। তখনই হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মাইকে ঘোষণা করেন জমায়েতকারীরা যদি সরে না যান তাহলে পুলিশ গুলি চালাতে বাধ্য হবে। কিন্তু ঘোষণায় জামায়াতকারীরা কেউ কান দেয়নি। তখন পুলিশ কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায়, তাতেও ফল হয়নি। উল্টে ইট বৃষ্টির সঙ্গে সঙ্গে তারা পুলিশকে লক্ষ্য করে লাগাতার বোমা ছুঁড়তে শুরু করে। ভিড়ের পিছন থেকে বিক্ষিপ্তভাবে গুলিও ছোড়া হয়। এই পরিস্থিতিতেই পুলিশ কর্মী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সরকারি সম্পত্তি রক্ষার জন্য আইজি পশ্চিমাঞ্চল এবং পুলিশ সুপার নির্দিষ্টভাবে যারা ইট বোমা ছুঁড়ছে তাদের লক্ষ্য করে গুলি চালাতে বলেন। মোট 10 রাউন্ড গুলি চালানো হয়। চার্জশিটে বলা হয়েছে জমায়েতকারীদের আক্রমণে জখম হয়েছেন অন্তত 30 জন পুলিশ কর্মী। কিন্তু তৎকালীন বিরোধীরা যে অভিযোগ নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছিল তার কোনো উল্লেখ নেই চার্জশিটে। তৃণমূল তখন অভিযোগ করে পুলিশের পোশাক পরে গ্রামে ঢুকে সন্ত্রাস চালানোর পাশাপাশি জমায়েতকারীদের উদ্দেশ্যে গুলি চালিয়েছিল চপ্পলধারী সিপিএম ক্যাডাররা। কিন্তু সিবিআই তার চার্জশিটে যেভাবে ঘটনা পরম্পরা সাজিয়েছে তাতে স্পষ্ট গুলি চালানো ছিল প্রশাসনিক সিদ্ধান্ত। বাধ্য হয়ে গুলি চালিয়েছিল পুলিশই। কেন তারা বাধ্য হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে চার্জশিটে। তবে এই স্বস্তির পাশাপাশি বামেদের অস্বস্তি বেড়েছে 6 পুলিশ অফিসারকে সিবিআই অপরাধী বলায়। চার্জশিটে বলা হয়েছে তদন্তে প্রমাণিত অপরাধ সংগঠিত করেছিলেন 6 পুলিশ কর্মীও। সেই কারণে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 197 ধারা অনুযায়ী মামলা শুরুর জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলেই দেওয়া হবে সাপ্লিমেন্টারি চার্জশিট। এই 6 পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা শুরুর জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছে সিবিআই, কিন্তু অনুমতি দেয়নি রাজ্য সরকার।
সরকারের দাবি ঘটনায় জড়িত অনেক পদস্থ আধিকারিক ও তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বলির পাঠা করা হচ্ছে এই পুলিশ অফিসারদের। এবিপি আনন্দ। ভাবি, আমি প্রথমে আপনার কাছে আসবো, সেটা হচ্ছে সিবিআই আপনারা চেয়েছিলেন। সিবিআই চার্জশিটে দুটো জায়গা আমি খুব গুরুত্বপূর্ণ বলে একবার পড়তে চাইব। লাস্ট রিসোর্ট বলা হচ্ছে গুলি চালনাকে, বলা হচ্ছে লাস্ট রিসোর্ট টু ডিসপার্স দ্য আর্ম মব টু সেভ দ্য লাইফ অফ পুলিশ পার্টি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যান্ড গভর্নমেন্ট প্রপার্টি, বুলেটস ওয়ার ফায়ার টু ডিসবার্স দ্য আনলফুল অ্যাসেম্বলি। কি বলবেন? এখন উচ্চ আদালত বলেছে যে সিবিআই এর অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা আদালতই দিয়েছে, তাকে তোতা পাখি বলা হয়েছে। সুতরাং এখন সিবিআই সম্বন্ধে মানুষও জানে যে কি হয়েছে। এবং নন্দীগ্রামের ঘটনা, আপনি বলছেন কেন্দ্র সরকারের তোতা পাখি মিন করছেন। হ্যাঁ, এখন কেন্দ্র সরকারের তোতা পাখি। এখন যাই হোক, আমাদের বিরুদ্ধে সিপিএম এবং কংগ্রেস, তো এখন তো সিপিএম কংগ্রেসের সঙ্গে নেই। না না, এখানে নেই তো কি হয়েছে? ভারত আমাদের রাজনীতিতে আমরা যদি ইলেকশনগুলো করে এলাম দেখছি তো যে কিভাবে একসাথে রয়েছে, এরা একসাথে রয়েছে। এখন সিবিআই যে চার্জশিট দিয়েছে, এই চার্জশিটটা অ্যাকচুয়ালি গুরুত্বহীন। এই চার্জশিটটার কোনো মানে হয় না, কারণ আমরা যারা বাংলার মানুষ, সে যে দলেরই হোক না কেন, আমরা দেখেছি যে নন্দীগ্রামের ঘটনা কি হয়েছে। এবং নন্দীগ্রামের ঘটনার পরবর্তীকালে ওনারাও শ্রমিকদারাও গেছিলেন, সেখানে গিয়ে দেখেছেন। তখন তারা বলেছেন যে হ্যাঁ, খেজুরিটা আমাদের, নন্দীগ্রাম এদের, খেজুরির ওপরে অত্যাচার হচ্ছে, নন্দীগ্রামের ওপর অত্যাচার হয়ে তখন কিন্তু এই গল্পটা আসেনি যে বাধ্য হয়ে পুলিশ গুলি চালিয়েছে, আসেনি তখন খেজুরি নন্দীগ্রাম। হ্যাঁ, শুধু এখানে আমি বলছি যে এটা তো এসেইছে, পাশাপাশি দেখুন চার্জশিটে আরও কয়েকটা ব্যাপার এসছে। এক হচ্ছে যে প্রথমে কাঁদানে গ্যাস, তারপর রাবার বুলেট, তারপর পাবলিক অ্যাড্রেস সিস্টেম, তারপরে শূন্যগুলি, তারপর গুলি, প্লাস একটা আমি বাক্য দিচ্ছি যেটা আমার মনে হয়েছে যে সিবিআই চার্জশিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নন্দীগ্রামে বলছে ইউজড ক্রিমিনাল ফোর্স and attack and assaulted the police personnel to in order to prevent them criminal নন্দীগ্রামের দিক থেকে। আমি আপনাকে বলি, আপনাদের টিভিতেও দেখিয়েছে যে সেই সময় চটিপড়া পুলিশ দৌড়চ্ছে। এটা আমরা কোনো উল্লেখ নেই চার্জশিটে নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইয়েতে রয়েছে। আমরা সেই সময় বাংলার মানুষ টিভি স্ক্রিনে দেখেছি যে চটিপড়া রয়েছে, অথচ বললো যে চটিপড়া কোনো পুলিশ নেই, পুলিশ ছিল না, সেগুলো ক্রিমিনাল ছিল। মব গুলি চালিয়েছে বলে মবের গুলি ছিল না, একতরফা গুলি চলেছিল। ওই যে ব্রিজটা থেকে তেখালি ব্রিজ থেকে গুলি চলেছে। এটা বাংলার মানুষ সবাই দেখেছে। দিল্লির থেকে সিবিআই এসে কি বললো সেটা নিশ্চয়ই আপনি আলোচনা করছেন, কিন্তু সেটা বাংলার মানুষের কাছে কিছু যায় আসে না। বাংলার মানুষ দেখেছে যে নন্দীগ্রামে সিপিএম কিভাবে পুলিশ পাঠিয়ে কিভাবে নিরীহ গ্রামবাসীর ওপরে গুলি চালিয়েছে, জমি প্রতিরোধ কমিটির ওপরে গুলি চালিয়ে, যেখানেই মানুষ এগিয়ে এসে আন্দোলন করেছে মাস হিসেবে, সেখানে সেটা সিঙ্গুর হোক নন্দীগ্রাম হোক, কিভাবে পুলিশকে দিয়ে সেখানে পেটানো হয়েছে, সেখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, সেটা দেখেছে। আজও কিন্তু নন্দীগ্রামের মানুষ তার প্রতিবাদে কিন্তু ওখানে মিনার তৈরি করেছে, নন্দীগ্রামের মানুষ করেছে, শহীদ মিনার, তৃণমূল করেনি। আমি আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখে দেবো যে এই চার্জশিটের পরে রাজনৈতিক প্রতিক্রিয়া কি পেলাম আমরা। কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন অ্যান্ড সিপিএম ব্যুরো অফ ইনভেস্টিগেশন ঠিক করবে ভারতবর্ষ কোন পথে চলবে। নন্দীগ্রাম কাণ্ডের সিবিআই চার্জশিট প্রসঙ্গে বৃহস্পতিবার ব্রিগেডের সমাবেশ থেকে এভাবেই কংগ্রেস ও সিপিএমকে একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরিয়ে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের গোপন বোঝাপড়ার অভিযোগ করেন তিনি। সিবিআই এর চার্জশিটে বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো প্রসঙ্গ না থাকলেও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফের নন্দীগ্রাম গুলি চালনার ঘটনায় টেনে আনেন মমতা। যারা গুলি চালিয়েছিল 6টা নিচু তলার অফিসারের নামে কেস দিয়েছে, আর যারা অ্যাকচুয়াল করেছিল, নেতৃত্ব দিয়েছিল, কাউকে দেয়নি। আমি বলেছি সবার বিরুদ্ধে অ্যাকশন নেব, আগে ওপর থেকে শুরু হোক। ওপর তলায় যারা দায়ী, যারা সেদিন দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুদের কথায় গুলি চালিয়েছিল নন্দীগ্রামে, আগে তাদের শাস্তি হবে। যদিও মমতা যখন নন্দীগ্রাম নিয়ে সিবিআইকে বিদ্রুপ করছেন, তখন পাল্টা খোঁচা দিয়ে সিপিএম এর বক্তব্য, এই মমতাই তো বিরোধী থাকাকালীন সব ইস্যুতে সিবিআই তদন্ত দাবি করতেন, তাহলে এখন কি হলো? যে নন্দীগ্রাম দেখিয়ে তারা পরিবর্তনের ডাক দিয়েছিলেন, সেই নন্দীগ্রামে সিবিআই চার্জশিট দিয়েছে। লজ্জায় তাদের মাথা হেঁট হয়ে যাওয়া উচিত, কিন্তু এখন অস্বীকার করছেন। তিনি তো সিবিআই তদন্ত তারা চেয়েছিলেন।
আমরা তো বলিনি, এবং সবসময় বলার সময় বলে ল উইল টেক ইটস ওন কোর্স। এখন সরকার সেই কেসটাকে চালাতে উৎসাহী নয়, কারণ তাহলে সব অপরাধ বেরিয়ে আসবে। বিরোধীদের আরও প্রশ্ন, কলকাতা হাইকোর্ট যখন গুলিচালনাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানিয়েছিলেন। তাহলে এখন সেই সিবিআই যদি চার্জশিটে বলে বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছিল পুলিশকে, তাহলে কেন আপত্তি তুলছেন মুখ্যমন্ত্রী? বিরোধীরা এ প্রসঙ্গে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের উদাহরণও টেনে আনছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কলকাতা সহ 81টি পুরসভার ভোটের ঠিক আগে 2010 সালের 28শে মে পশ্চিম মেদিনীপুরের সরডিহার কাছে লাইনচ্যুত জ্ঞানেশ্বরী এক্সপ্রেসকে উল্টো দিক থেকে আসা একটি মালগাড়ি ধাক্কা মারলে 160 জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল। পরিবর্তনপন্থী বিদ্বজ্জনদের একাংশ তখন অভিযোগ করেছিলেন পুরো ভোটের আগে সিপিএম এর অন্তর্ঘাতের ফলেই জ্ঞানেশ্বরী লাইনচ্যুত হয়েছে। পরবর্তীকালে তৃণমূলও বারে বারে ওই ঘটনার জন্য সিপিএম এর দিকে আঙুল তোলে। ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, কিন্তু সিবিআই জ্ঞানেশ্বরী দুর্ঘটনার যে চার্জশিট জমা দেয় তাতে দেখা যায় নাশকতার জন্য মাওবাদীদের প্রকাশ্য সংগঠন হিসেবে পরিচিত জনসাধারণের কমিটিকেই দায়ী করা হয়েছে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মেনে নিয়েছিলেন জ্ঞানেশ্বরী কাণ্ড ঘটিয়েছিল মাওবাদীরাই। এবিপি আনন্দ। আজকের ঘটনায় আসবো। ব্রিগেডের 24 ঘন্টা কাটতে না কাটতে এই ঘটনায়, নন্দীগ্রামের ঘটনায় অভিযুক্ত 303 জন আন্দোলনকারীর ওপর থেকে মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি সিঙ্গুরের 122 জন আন্দোলনকারীর ওপর থেকেও মামলা প্রত্যাহার করা হচ্ছে, জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। নন্দীগ্রাম গুলিচালনা কাণ্ডের চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে বাধ্য হয়েই 14ই মার্চ গুলি চালাতে হয়েছিল পুলিশকে। চার্জশিটে 166 জন আন্দোলনকারীদের অভিযুক্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু একদিকে যখন গুলি চালানোর জন্য চার্জশিটে আন্দোলনকারীদের একাংশের আচরণকেই দুষেছে সিবিআই, তখন বৃহস্পতিবার ব্রিগেডের সমাবেশ মঞ্চ থেকে সিবিআই এর এই দাবি উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। তার মন্তব্য, আন্দোলনকারীদের গায়ে হাত দিলে আন্দোলনকারীরা তা বুঝে নেবেন। সব আন্দোলন যারা করেছে তাদের বিরুদ্ধে চার্জশিট, তাদের বিরুদ্ধে কেস। আন্দোলনকারীদের গায়ে হাত দিলে আন্দোলনকারীরা বুঝে নেবে দ্য ম্যাটার ইজ নট সো ইজি এন্ড গেম ইজ নট দ্যাট ইজি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের 24 ঘন্টা কাটতে না কাটতেই নবান্নয় সাংবাদিক বৈঠক করে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়ে দিলেন সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডে কৃষি জমি আন্দোলনকারীদের একাংশের ওপর থেকে মামলা প্রত্যাহার করছে রাজ্য সরকার। নন্দীগ্রামে 303 জন এবং সিঙ্গুরের 122 জন এই রাজনৈতিক এবং কৃষি জমি আন্দোলনের যারা শরিক ছিলেন, যারা এই প্রতিহিংসামূলক বলে আবেদন করেছিলেন উইথড্র করার রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার সেটা বিবেচনা করে এই 303 জন নন্দীগ্রামে এবং সিঙ্গুরের 122 জনকে তাদের বিরুদ্ধে যত কেস ইত্যাদি রয়েছে সেগুলো প্রত্যাহার করা হলো। যদিও আইনজীবী মহলের একাংশের মতে নন্দীগ্রাম চার্জশিটে যে 166 জন আন্দোলনকারীকে অভিযুক্ত করেছে সিবিআই, তাদের ওপর থেকে মামলা প্রত্যাহার করছে না রাজ্য সরকার, কারণ বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। ফলে এই 166 জনের ওপর থেকে বর্তমানে মামলা প্রত্যাহার করা সম্ভব নয়। আইনজীবী মহলের একাংশের মতে যে সমস্ত আন্দোলনকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহার করা হচ্ছে তারা হয়তো একই সময় আন্দোলন সংক্রান্ত অন্য কোনো মামলায় অভিযুক্ত ছিলেন। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা। মান্নাদা, কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে তদন্ত। আমি তো এসব অনেক কিছু বললো, আমি ও তো অনেক কিছু বলে, সেটা তো উত্তর দিতে গেলে চলে না, সব কথা উত্তর দেওয়া যায় না। সিবিআই যে রিপোর্ট দিয়েছে, চার্জশিট দিয়েছে, বাস্তবে আমাদের যে অভিজ্ঞতা এটা বহুত ফারাক, বাস্তবের সাথে তার কোনো মিল নেই। একটু আগেই যারা ববি বললো যে চটি পরে পুলিশ গুলি চালাচ্ছে, নামটা বললেন, আমিও নাম বলতে চাইনি কারণ অনুপস্থিত সেই পুলিশ অফিসারের নাম বলতে চাইনি। যেখানে তখন ওখানকার অ্যাডিশনাল এসপি যিনি ছিলেন, যিনি এসডিপিও হলদিয়া ছিলেন, যিনি থানার ওসি ছিলেন, যারা সেদিন ঘটনাগুলো ঘটিয়েছিল, যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আমরাও করেছি এবং শুভেন্দুও করেছে। কারণ প্রথম তো আন্দোলনটা আমরা করেছিলাম, প্রিয়দাস মুন্সি বাইকে করে যাচ্ছে, তার ছবি গোটা ভারতবর্ষে বেরিয়েছে, সোনিয়া গান্ধী জিজ্ঞেস করছে হোয়াট হ্যাপেন্ড প্রিয়। প্রথম দিন তো আন্দোলন করেছি, তখন বলা হয়েছিল সিঙ্গুরের আন্দোলনকে ডাইলিউট করার জন্য সিপিএম এর সঙ্গে আঘাত করে নন্দীগ্রাম ইস্যু তোলা হচ্ছে, এই অভিযোগ আমাদের বিরুদ্ধে হয়েছিল। অধীর চৌধুরী 125টা গাড়ি নিয়ে সেদিকে রিলিফ দিতে গেছে, দীপাদাস মুন্সির সঙ্গে রিলিফ দিয়েছে। আমি ছেড়ে দিলাম, সিবিআই এর সঙ্গে কনস্পিরেসি করে কংগ্রেস করেছে, তো সেই অফিসারদের মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার পর কি করে তাদের প্রমোশন দেয়, তাদের রিওয়ার্ডেড পোস্ট দেয়, সেখানে কোন রহস্যজনক কারণে দেয়? আজকে তার জবাব তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে। যে অফিসারটি চটি পরে গুলি চালিয়েছে ছবি দেখার পর তাকে গুরুত্বপূর্ণ জেলায় এসপি করা হয়,
তাকে প্রমোশন দেওয়া হয়, আরো গুরুত্বপূর্ণ জায়গায় দেওয়া হয়। যে অফিসার এসডিপিও থাকাকালীন হলদিয়াতে ওখানে গুলি চালিয়েছে, সেই অফিসার কলকাতা বিভিন্ন জেলায় এসপি হয়ে এখন কলকাতাতে একটা জায়গাতে হচ্ছে। কি বলবেন? কি করে সেটা, তার জন্য তো শাস্তি দিতে গেলে মমতা ব্যানার্জির ওখানে কোনো আইনের বাধা ছিল না। তাকে শাস্তি দিতে গেলে তিনি দিতে পারতেন, তাই কম গুরুত্বপূর্ণ পদে দিতে পারতেন। তাকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে প্রমোশন দিয়ে আজকে ওই কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা সিবিআই মতো একটা এখনো মান্নানদার কথায় আমি বলছি যে যারা কনস্পিরেটর, যারা সত্যিকারের গুলি চালানোর পেছনে ছিল, তাদের আমরা নিয়ে আসবো সম্মুখে, তাদের ছাড়া হবে না। সিবিআই কে যতই আপনারা পেছন দিয়ে প্রোটেকশন দেন, সিবিআই যা এ করেছে, যারা রয়েছে নিচে তলার অফিসার নয়, ওপর তলায় যারা যারা করেছে, ওপর তলায় যারা যারা করেছে, এবং নন্দীগ্রাম মামলায় আমরা কোন রকম কম্প্রোমাইজ করব না, কোন রকম ভাবে করব না। শ্রমিক লাইরি, আমি প্রথমে দায় নিয়ে আসবো। এই চার্জশিটেই বলা হচ্ছে, ডিউরিং দ্য ইনভেস্টিগেশন 3 পাবলিক সার্ভেন্ট ওয়ার অলসো ফাউন্ড টু বি কমিটেড অফেন্সেস। তার জন্য তারা চেয়েছেন প্রসিকিউশন জন্য 3 জন প্লাস 3 জন 6 জন আপনাদের বাম সরকারের সময় সরাসরি সিবিআই চার্জশিট অনুযায়ী অপরাধ করেছেন। একদম এইভাবে লেখা হয়েছে, কমিটেড অফেন্সেস। প্রথম কথা যে এই যে অসত্য কুৎসা প্রচার চলেছিল সেই সময় নন্দীগ্রামের সময়, এবং ঘটনা সত্যি সুমিদা কোনো কুৎসা প্রচার না, একেবারে করেছিলেন, হারমার ঢুকিয়েছিলেন, যেরকম নিতাইয়ে গুলি চালিয়েছিলেন, নন্দীগ্রামে গুলি চালিয়েছিলেন, নন্দীগ্রামের যেটা না আপনি যখন বললেন না, আমি তো কোনো কথা বলিনি। ইট ভাটা, জননী ইট ভাটাতে কি হয়েছিল বাংলার মানুষ সব এই এখন আস্তে আস্তে ঝুলি থেকে কালো বেড়ালগুলো সব বেরোবে। সিবিআই এর তদন্ত চেয়েছিলেন তো, এবং হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছিল, সুমোটো কগনিজেন্স নিয়েছিলেন হাইকোর্ট। তার ভিত্তিতেই সিবিআইকে বলেছিলেন তদন্ত করে তুমি রিপোর্ট জমা দাও, তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট জমা পড়া আপনি নিজেই উল্লেখ করলেন, এবং সেই রিপোর্টের কপি এখন তো সবার কাছেই আছে। এই চার্জশিটের কপি তো আমার কাছে আরেকটা উল্লেখ না, যেটা আপনার মুশকিলটা হচ্ছে প্রশ্ন উত্তর দুটোই একজনের হবে না, উত্তরটা তো আমার হবে। হ্যাঁ বলুন। তো না কিন্তু তাহলে টিভিতে যেগুলো আপনি আমাকে প্রশ্ন করছেন, উত্তর আরেকজন দেবে। যেগুলো দেখা গেছিল সেইটাই আমি খুলছি, সেই মুখোশটাই আমি খুলছি, সেই মুখোশটাই আমি খুলছি। যে 14ই মার্চ যে গুলি চলেছে, যারা নিতাইয়ে গুলি চালিয়েছে তারাই ওখানে করেছে। কারা এই যে ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছি না, আমি দুটো কথা বলছি, তাহলে এত ঘাবড়ে যাচ্ছেন কেন আপনি? আপনি তো এই সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, আর শুধু তাই না, আপনি একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। সেটা হচ্ছে যে 14ই মার্চ যে ঘটনা ঘটেছিল, এই ঘটনায় 13 জন নিহত হয়েছিলেন। এই 13 জন যে নিহত হয়েছিলেন তার মধ্যে 6 জন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। বাকিরা কিসে নিহত হয়েছিলেন? চার্জশিটে নির্দিষ্ট উল্লেখ করা আছে, পোস্টমর্টেম রিপোর্টে নির্দিষ্ট 8 জন, 8 জন, সরি 8 আর 6 জন কিসে নিহত হয়েছিলেন? তারা তো কেউ পুলিশের গুলিতে নিহত হননি। তরোয়াল, ভোজালি, আপনাদের গুলি, লাঠি কে নিয়ে গেছিল? পুলিশ তরোয়াল, ভোজালি, লাঠি নিয়ে গেছিল। এবং এই একদম ইনভেস্টিগেশনের হারমাত পুলিশের, চমৎকার। গুলি চললো পুলিশের উপর, কে গুলি চালানো? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কে গুলি চালানো। এবং মাওবাদীদের সঙ্গে নিয়ে তৃণমূল যে সেই দিনকে অস্ত্র শস্ত্র জড়ো করে হামলা চালিয়েছিল, আমি তো শেষ করলাম, আমি বলি যে মাওবাদীদের সঙ্গে নিয়ে সশস্ত্র দুষ্কৃতীদের জড়ো করেছিল, এই যে অভিযোগ আমরা করেছিলাম আজকে তো প্রমাণিত। এবং ওখানে কার্যত প্রশাসনকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। জানুয়ারি মাস থেকে মার্চ মাস ভূমি অধিগ্রহণের কোনো ব্যাপারই ছিল না। উত্তেজনা তৈরি করা হলো, ভূমি অধিগ্রহণ করতে আসছে তোমাদের এখানে, এই কথা বলে কোনো নোটিশ কিছু না। 11ই ফেব্রুয়ারি সভা করে, 11ই ফেব্রুয়ারি সভা করে একেবারে ভুল তথ্য না, আপনারা ভুল তথ্য দিচ্ছেন না, কখনোই না। সরকারের কখনো না। মুখ্যমন্ত্রী সভা করে ওখানে বলে এসেছিলেন জমি অধিগ্রহণের কোনো প্রশ্ন নেই, বলেননি? মুখ্যমন্ত্রী ওখানে সভা করে বলেছেন। এখানে পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন ওই নোটিশ ছিঁড়ে ফেলে দাও, যদি নোটিশ না দেওয়া হয় তাহলে ডেভেলপমেন্ট অথরিটি। এবং সেইখানে কিন্তু কোথাও জমি অধিগ্রহণের নোটিশ না, জমি অধিগ্রহণের 6টা প্রক্রিয়া। এখন মন্ত্রী আসেন,
আপনিও খুব ভালো জানেন কটা প্রক্রিয়ার একটা প্রক্রিয়া, একটা প্রক্রিয়াও কি ইনিশিয়েটেড হয়েছিল? কিচ্ছু না, ছিল এই প্রক্রিয়ার দরকার ছিল, বটেই তো। সিপিএম কোনদিন এই আচ্ছা আপনি মন্ত্রী, আপনি জানেন না, জানেন না সেটা বরঞ্চ রেলের মন্ত্রী সত্য কথা যে সেদিনকে প্রচার করা হয়েছিল, আজকে তো আস্তে আস্তে সব সত্যই প্রচারিত হচ্ছে। বরঞ্চ এখন মুখ্যমন্ত্রী বলছেন সিবিআই নয়, সেদিন তো কথায় কথায় সিবিআই চেয়েছিলেন। অর্থাৎ আমার পক্ষে, আমি যে প্রচার চালিয়েছি তার পক্ষে যদি সিবিআই না থাকে তাহলে সিবিআই কে গালাগালি দেবো, যদি কোর্ট বিপক্ষে থাকে কোর্টকে গালাগালি দেবো, যদি কোনো মানুষ এর বিপক্ষে থাকে আমার কথা সবাইকে মেনে চলতে হবে, যদি না মেনে চলে তার বিরুদ্ধাচরণ করব, প্রয়োজনে তাকে জেলে ভরবো, কোর্টকে গালাগালি দেবো, বিচার সমিতি আমার একটা ছোট প্রশ্ন আছে, শেষ প্রশ্ন এটা আপনার কাছে। এই যে সিবিআই চার্জশিট আপনি বলে, আমি আপনাকে বলছি যে আপনারা এখন বললেন, এর আগেও বলেছিলেন যে নন্দীগ্রামে মাওবাদী ছিল, এই কথা কিন্তু চার্জশিটে এই কথা কিন্তু চার্জশিটে নেই। তাহলে আপনি বলছেন সমিতদা, আমি বলছি যে কোনো জমি অধিগ্রহণের নয়, ওটা হচ্ছে কেবলমাত্র লোকেট করা হয়েছিল, নোটিফাই করা হয়েছিল, এইগুলোর করা হবে না। তারপরও 3 মাস করা হয়েছিল, করা হয়নি। পুলিশকে ওখানে খুন করা হয়েছে, করা হয়নি। নজনকে যে খুন করা হয়েছিল জানুয়ারি থেকে করা হয়নি। সব বুঝলাম সমিতা, আমার শুধু একটা ছোট্ট প্রশ্ন, আপনি মাওবাদীদের কথা বললেন, তখন বারবার দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে বলা হয়েছিল নন্দীগ্রামে মাওবাদীরা আছে। মাওবাদী শব্দটাই এই চার্জশিটে উল্লেখ নেই, শুধু তাই নয়, যেটা আছে আমি বলছি আপনাকে, used criminal force and attacked and assaulted the police personnel in order to prevent them from performing their duties and were also registering the entry of the police party. Fine. কিন্তু একবারও মাওবাদী শব্দটা নেই, কি বলবেন? আপনি চার্জশিট করছেন, মাওবাদী তো ওখানে বলে নেই, মাওবাদীরা তাদের লিফলেটে দেয়নি, মাওবাদীরা তাদের শেষ সংক্রান্ত দাঁড়ান, এমনকি তৃণমূলের সাংসদ তিনি তার লেখা বইতে বলেননি যে রাজা সরকেল এবং প্রসূনের কথা উল্লেখ করেনি, তৃণমূল ভবনে মিটিং করছে, এই প্রসূনকে তো এখনকার তৃণমূলের সরকার গ্রেপ্তার করেছে, তার সঙ্গে সভা করেনি তৃণমূল ভবনে, একথা বলেনি তৃণমূলের এমপি, তার নিজের লেখা বইতে, ছাপা বই, তৃণমূল সাংসদের ছাপা বই, এতে এমনি কথা নয়। মাওবাদীদের রাজ্য কমিটি তাদের লিফলেটে তারা বলছে কার সঙ্গে কথা বলছে। আপনি যে বক্তব্যগুলো করছেন এগুলো আপনি নিজের মন থেকে বানাচ্ছেন, বইটা আমি লিখেছি, বইটা আমি লিখেছি, আপনিও লেখেননি, আমিও লিখিনি, বইটা লিখেছেন কবির সুমন। আপনাদের কিছু হলে সেটা বার করুন। বইটা কে লিখেছে? আপনাদের সাংসদ। ওই বইয়ের একমাত্র পাঠক আপনারাই, বাইরে পাঠক নেই। কবির সুমন রেফারেন্স আপনারাই দেন, আপনারা বলেন। আচ্ছা, এই মিথ্যা রেফারেন্স আপনারা না, তাহলে আপনার পার্টির সাংসদ মিথ্যাবাদী, তাহলে আপনার পার্টির সাংসদ মিথ্যাবাদী, এটা কোনোদিনই হয় না। পার্টির সাংসদ মিথ্যাবাদী, আপনারাই দেন, আপনার পার্টির সাংসদ লিখলেন তো। না না, আপনার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী অসত্যবাদী, আপনি আজকে এই কথা বলছেন অসত্যবাদী। আমি জিজ্ঞাসা করছি, উত্তর দিন না। আমি দুটো পয়েন্ট বলবো। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এসছে, এই যে এদেরকে বিরুদ্ধে প্রসিকিউশনে কেন সরকার গত 1 বছর ধরে সিবিআই তারা আবেদন করে রেখেছে, কেন তাদেরকে প্রসিকিউট করবার জন্য, তাদের জিজ্ঞাসাবাদ করবার জন্য সরকার আমার পার্টির যে সংগঠনটা যাদের বিরুদ্ধে অভিযোগ করছে, আমি বলিনি না না, এটা গুরুত্বপূর্ণ ঢোকানো উচিত। আচ্ছা, গুরুত্বপূর্ণ এর নিচে না, যারা পুলিশ অফিসার বলে ওরা অভিযোগ করছেন, সেই পুলিশ অফিসার ওদের এক মন্ত্রী যারা এসে গেস্ট হাউসে তার আগে মিটিং করেছেন, 1 মিনিট পুলিশ চালাতে বলেছেন, তাদের আগে অ্যারেস্ট করতে হবে। আরে করুন না, কে আটকেছে? আপনি তো সরকার, সবাইকে তো ঢোকাচ্ছেন। ভুল প্রশ্ন, যিনি যে ম্যাজিস্ট্রেট গুলি চালানোর জন্য নির্দেশ দিয়েছিলেন তিনি তো ওদের এক মন্ত্রীর এখন অফিসার অন স্পেশাল ডিউটি। ঠিক আছে, কি করে হয়? তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা নিজেরাই। কোথা থেকে? আপনাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আমি দুটো ছোট্ট পয়েন্ট বলবো ভাই, একটু বলতে দিন, একটু বলতে দিন। আপনারা বলে কোন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন? হাইকোর্ট যেটা বলেছে যে আপনারা, হাইকোর্ট তখন কিন্তু বলেছিল যে এটা কিছু ছিল না, এই মেজাজটা কিন্তু আপনারা বলেছিলেন ছিল না, এখন নদীতে আপনারা আচ্ছা, ছুরি থেকে বেরোতে বেরোলো হয়ে গেছে, আপনাদের আমাদের ক্ষমা চাওয়া
উচিত, ছিল না, আপনার অসত্য প্রচারের জন্য ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবাংলার হাইকোর্ট সেই ক্ষমা চাওয়া উচিত আপনাদের, হাইকোর্ট সেই সময় ততদিন ক্ষমা চাওয়া উচিত। এক মিনিট বলতে, হাইকোর্ট সেই সময় কিন্তু অসাংবিধানিক বলেছিল, এবং আজকে যে চার্জশিটটা সেই অসাংবিধানিক কথার সঙ্গে চার্জশিটটার কিন্তু একটুখানি কিন্তু ফারাক। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের পার্টির কিন্তু সন্দেহ আছে, যে সন্দেহটা এখনো কিন্তু পারসিস্ট করছে, যে 5,000 লোক সেখানে, ওইখানে পুলিশের কর্তারা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু যথেষ্ট সময় পেয়েছিলেন টু হ্যাভ সাম কন্ট্যাক্ট উইথ দ্য হাইয়েস্ট প্রশাসনিক হেডস। 5,000 লোকের উপর গুলি চালানো কিন্তু একদম হাইয়েস্ট লেভেল থেকে কোনো রকম নট বা অ্যাপ্রুভাল ছাড়া করা হয়েছে, এটা আমাদের পার্টি কিন্তু আজও সন্দেহ করে, এবং মনে হয় আমাদের যে হাইকোর্ট এর কিন্তু বিচার হবে, এই সন্দেহ কিন্তু দূর হবে, যে প্রত্যেক আজকে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে কিন্তু এই চার্জশিটের সম্বন্ধে কিন্তু অনেক প্রশ্ন আছে, অনেক কিন্তু সন্দেহ আছে, সন্দেহ কিন্তু নিরসনের জন্য কিন্তু হাইয়েস্ট কোর্ট স্টেটের যেটা সেই কোর্টের কাছে এটা ঠিক, আমি আপনার সঙ্গে 5,000 লোকের উপর গুলি চালানো হচ্ছে without the nod and approval of the highest। আজকে দেখা গেল প্রচার করেছিল, ট্রাকে করে লাশ পাচার হচ্ছে, প্রচার হয়েছিল শিশুদের পা ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, সেই প্রচার হয়নি, শিশুদের পা ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, আপনাদের যে ক্রিমিনাল দুটো কি করতে ওই দিন রাত্রিবেলা তপন সুগুরকে অ্যারেস্ট করা হয়ে যাওয়ার সময় কি করতে এসেছিল, এটা আগে বলুন। বলুন তো আপনি একটা কেন এসেছিল, কেন হয়েছে, যদি আপনাদের ক্রিমিনাল না শুনুন আপনি, তপন সুগুর কেন 14 বাইরে একটা নাম বলতে পারলেন না, মিথ্যার বন্যা বইয়ে দিলেন, ট্রাকে করে লাশ, ক্ষমা চাইতে হবে আপনার আজকের মুখ্যমন্ত্রীকে, অসত্যের বন্যা বইয়েছিলেন, ট্রাকে করে লাশ, শিশুদের পা ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, হাজার হাজার মহিলাকে নাকি ধর্ষণ করে স্তন কেটে ফেলে দেওয়া হচ্ছে, একটা নাম খুন করেছেন, জানুয়ারি থেকে মার্চের মধ্যে 9 জনকে খুন করেছেন আপনারা, কোথায় গেল সেই সত্য? আজকে সব আস্তে আস্তে ঘটনায় আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত, যে কোনো তদন্তের জন্য আমরা প্রস্তুত আছি, সেদিনও ছিলাম, আজকেও আমরা প্রস্তুত আছি, কিন্তু আপনাকে আপনাদের ক্ষমা চাইতে হবে। আচ্ছা তাহলে সিবিআই এর আজকে আজকে বলুন না, এই আপনাদের সিবিআই প্রতি আস্থা আছে না নেই? কেন সেই অসত্য কথা বলা হয়েছিল, ট্রাকে করে লাশ, কোথায় গেল? একটা নামও তো বলতে পারলেন না। ক্ষমা চাইতে হবে, আপনাদের বাঁচানোর জন্য কংগ্রেস সাহায্য করেছে, সিবিআই তার চার্জশিট তৈরি করেছে, এটা বাংলার মানুষ বুঝছে, এটা চার্জশিট কে তৈরি করেছে? চার্জশিট সিবিআই তৈরি করেছে কংগ্রেসের নির্দেশে, আপনাদের বাঁচানোর জন্য, আপনাদের বাঁচানোর জন্য। আসল ব্যাপারটা সিবিআই রিপোর্ট এবং রাজ্য সরকারের ভূমিকা, আগে রাজ্য সরকারের ভূমিকা এবং এখনকার রাজ্য সরকারের ভূমিকা সবগুলি হচ্ছে একটা রহস্যজনক অবস্থায় রয়েছে। এই কারণে বাস্তবের সঙ্গে সিবিআই রিপোর্টে কোনো মিল নেই। যে অফিসাররা সেদিন দায়ী ছিলেন, যে হারমাদ বাহিনী দায়ী ছিলেন, তারা তাদের আনুগত্য অনেক পাল্টেছে, অনেক বিশ্বস্ত অফিসার হয়ে গেছে আজকে, তারা সরকারের কাছ থেকে অনেক রিওয়ার্ড তারা পাচ্ছেন, এবং এই হারমাদ যারা ছিল তারা অনেকে আজকে তৃণমূলের ঝান্ডা নিয়ে আজকে মিছিল করছে। আমি একটা নাম বলছি না, কারণ একটা উদাহরণ দিচ্ছি, যে লক্ষণ সেটের সব থেকে ডান হাত যে ছিল, সে আজকে তৃণমূলের সবচেয়ে বড় নেতা, হলদিয়া মিউনিসিপ্যালিটির একজন নেতা, আমি একটা নামটা বলতে যাচ্ছি না। আজকে এই অবস্থার জন্য সে হারমাদকে বাঁচাবার জন্য আজকে সরকার সমস্ত কিছু দুর্বল করে রাখছে। আসাম হাইকোর্টে অ্যাকচুয়ালি সিবিআই এর অস্তিত্ব আজকে প্রমোশন দিয়ে সরকারকে তড়িঘড়ি অর্ডার দিতে হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। মানে এটা একদম একটা কথা আমি বলছি, নিজের হাতে সিবিআই কে রাখা এটাই কংগ্রেসের মূল উদ্দেশ্য। এখানে আমার যে একটা বক্তব্য আছে সেটা হচ্ছে যে এখানে যে তরজা চলছে তাতে আমার একটু দুঃখই হচ্ছে, তার কারণ হচ্ছে এটা আইনগত যে ট্রিভিয়ালিটিস গুলো রয়েছে সেগুলো নিয়ে চর্চা চলুক। সিবিআই অনেক সময় ভুল রিপোর্ট দেয়, সিবিআই অনেক সময় সঠিক কথাও বলে, কিন্তু সেদিন যে 14 জন মানুষ যেভাবেই মারা গিয়ে থাকুন, 14 জন মানুষের মৃত্যু মর্মান্তিক, এবং সেদিনের গুলি চালনা অন্যায় হয়েছিল। তাতে যদি 8 জন মারা যান, 1 জন মারা যান, সেই সাধু চট্টোপাধ্যায় যে পুলিশ অফিসার তাকে যেভাবে মারা হয়েছিল সেটা অন্যায়।
শঙ্কর সামন্ত সিপিআইএম এর নেতা, তাকে যেভাবে মারা হয়েছিল সেটা অন্যায়, যে অরাজকতা সৃষ্টি হয়েছিল সেটা অন্যায়, প্রশাসনিক যে ব্যর্থতা দেখা গেছিল সেটা অন্যায়, 14ই মার্চ যে গুলি চলেছিল সেটা অন্যায়, 10ই নভেম্বর অপারেশন সূর্যোদয় যা হয়েছিল সেটাও অন্যায়। একজন মানুষের মৃত্যু এবং অরাজকতার সৃষ্টি, প্রশাসনিক ব্যর্থতা অন্যায়। কিন্তু আমার অন্য একটা প্রশ্ন আছে। নন্দীগ্রাম আমরা দেখলাম এই আরুষি হত্যা মামলার পর সিবিআই এর একটা চমকপ্রদ রিপোর্ট নন্দীগ্রামে পাওয়া গেল, কিন্তু সিবিআই তো আরেকটি ইনভেস্টিগেশন করছিল, সেটা কি হলো? আমি রবীন্দ্রনাথের নোবেল চুরির কথা বলছি না, আমি বলছি আরুষির মতোই, আরুষির সমবয়সী একটি মেয়ে পশ্চিমবঙ্গে মারা গেছিল গণধর্ষিতা হয়ে, এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সে হচ্ছে তাপসী মালিক। সেই তাপসী মালিকের হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বতঃপ্রণোদিতভাবে করেছিলেন। সেই রিপোর্ট কোথায়? আমি জানতে চাই এখানে যারা মন্ত্রী আছেন, মন্ত্রীরা আছেন, যাবজ্জীবন খাটছে। হ্যাঁ, শহীদ দত্ত, দেবু মালিক এখন হাইকোর্টে এখন জামিন পেয়েছেন। হাইকোর্টে মামলা চলছে, হাইকোর্টে মামলা চলছে, বেলে আছেন, না না বেলে আছেন। আমি সেটা বলছি না, কিন্তু তাদের বিরুদ্ধে আমি জানতে চাই যাবজ্জীবনের আদেশ, তারপর তারা হাইকোর্টে গেলেন, তারপর জামিন। হ্যাঁ, তাপসী মালিক হত্যাকাণ্ডের মূল অপরাধী কে? চার্জশিট তো হয়ে গেছে, আপনি যে চার্জশিট হোক, কিন্তু সেটা এখনো প্রমাণিত হয়নি। না, সে তো বিচার ব্যবস্থা, এখনো সেটা প্রমাণিত হয়নি, কিন্তু মূল অপরাধী কে সেটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। কিন্তু এইখানে সিবিআই কি করেছে, এবং আমরা যেটা দেখেছি যে সিবিআই তদন্তকারী অফিসার তিনি এই বিষয়ে তদন্ত চালাচ্ছিলেন, তাকে বহু টাকা সহ একটা ব্যাগে তাকে তিনি ধরা পড়েছিলেন, উল্টোডাঙ্গার মোড়ে একটা ব্যাগের দোকানে তিনি ধরা পড়েছিলেন। এই সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া এবং মিডিয়ারও যে ভূমিকা, এই ভূমিকা কিন্তু নানা ক্ষেত্রে নানা রকম হয়। কিন্তু আমি বলবো যে কজন মানুষ মারা গেছেন, সেটা নন্দীগ্রাম হোক, সিঙ্গুর হোক, সেই কজন মানুষের মৃত্যু মর্মান্তিক। এর আইনগত ব্যাখ্যা যাই হোক, এর একটা সামাজিক এবং মানবিক মূল্য রয়েছে। আরো একটা মামলার কথা বোধহয় উল্লেখ করা দরকার, সেটা ছোট বাঙালিয়া, মানে বক্তার মন্ডলের পরবর্তী, মানে সিপিএম চলে যাওয়ার পরে বক্তার মন্ডলের যে বিবৃতি, সেই বিবৃতি যদি পড়ে মানুষ শিউরে উঠবে। কি নৃশংসভাবে সেদিনকে ছোট বাঙালিয়ায় তৃণমূল কংগ্রেসের সমর্থকদের পুড়িয়ে মারা হয়েছিল। সিবিআই এর ভূমিকা, সিবিআই কি করছে, কিভাবে যোগসাজশ কংগ্রেসের সঙ্গে রয়েছে, কংগ্রেস কিভাবে সিপিএম কে সাহায্য করছে, 34 বছর বাম শাসনে কংগ্রেসের অবদান কি, এগুলো সম্পর্কে মানুষ 2007 সেই কারণেই তো, সেই কারণেই কংগ্রেসের মূল স্রোত 2007 সালে আপনারা সিবিআই চাইলেন কেন? নন্দীগ্রাম নিয়ে সরকারের অবস্থান এই মুহূর্তে একটা শাস্তি হলো না কেন? নিশ্চিতভাবে আমরা যে সিবিআই রিপোর্ট বেরিয়েছে সেটা আমরা একমত নই। আমরা নিজেরা নিশ্চিতভাবে কথা বলছি যাতে এটার প্রপার ইনভেস্টিগেশন হয়, হাইয়েস্ট লেভেলের এটা ইনকোয়ারি দরকার। তার কারণ হচ্ছে যে এটা কভার আপ করার জন্য এই সিবিআই রিপোর্ট। হাইয়েস্ট লেভেল বলতে আমরা সরকারের কথা বলছি, আমরা নিজেদের কথা বলে ঠিক করছি, কিন্তু এই রিপোর্টের সাথে আমরা একমত নই। আমাদের এই অনুষ্ঠান আজ এ পর্যন্তই। নন্দীগ্রামের ক্ষেত্রে উদয়নবাবু যেটা বলছিলেন যে ঘটনা যাই হোক, যেই দায় থাক, 14 জন মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছিলেন নন্দীগ্রামের ঘটনার পর। এই মুহূর্তে সবথেকে জরুরি যেটা তাদের বিচার পাওয়া, এবং যারাই দোষী থাকুক, রাজনৈতিক চাপান উত্তর, চার্জশিট, যুক্তি প্রতিযুক্তি এ তো থাকবেই, কিন্তু কি হয়েছে ঘটনা তা মানুষের সামনে আসুক, তাহলেই বোধহয় 14 জন মানুষের আত্মা শান্তি পাবেন। নন্দীগ্রাম কাণ্ডে সত্য উদ্ঘাটিত হোক এবং রাজনৈতিক চাপান উত্তরহীন সত্য, এই কামনা নিয়ে প্রতিপক্ষ শেষ হলো আজ।